জীবন এক কঠিন যুদ্ধের নাম। কখনো, কখনো মনে হবে যে জয় পাওয়া এখানে অনেক সহজ। আবার কখনো, কখনো মনে হবে যে আমি ইতোমধ্যে হেরে গিয়েছি। তবে নিজের উপর বিশ্বাস রাখুন। এই জীবন যুদ্ধে কিভাবে খুব সহজে জয়লাভ করতে পারবেন সে ব্যাপারে জানান দিতে আমাদের সাথে বরাবরের মতো আজকে জয়েন করে ফেলেছেন ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডায়। যিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর, ক্যারিয়ার বিশেষজ্ঞ ও হাজারো ইংরেজি শিক্ষকের প্রশিক্ষক এবং সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। খুব ভালো লাগলো এই মুহূর্তে কানেক্টেড হতে পেরে। যদিও দীর্ঘ জি স্যার। প্রায় ৩.৫ বছর ধরে চলছে। তো ৩.৫ বছর একটা প্রোগ্রাম মানুষের ভালো লাগা এত পর্যায়ে গেছে এবং আজকে কত মানুষের আ এই প্ল্যাটফর্ম থেকে তাদের স্বপ্ন পূরণের একটা দিক নির্দেশনা পাচ্ছে। তো আমি বলব যে আমার কাছেও ভালো লাগছে যে আজকে অনেকে কানাডাতে চলে গেছে, কেউ অস্ট্রেলিয়াতে গেছে, কেউ ইউকেতে গেছে, কেউ ইউরোপের বিভিন্ন দেশে গেছে, কেউ চায়নাতে ১০০% স্কলারশিপ নিয়ে গেছে, কেউ বিদেশে বিসিএস ক্যাডার হয়েছে, কেউ আচ্ছা। দেশে আম আ বিভিন্নভাবে এন্টারপ্রেনার হয়েছে, উদ্যোক্তা হয়েছে, কেউ ভালো চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, সরকারি চাকরি করছে। এই যে কত আনন্দ এটার মধ্যে এই প্রোগ্রামের মাধ্যমে শুনে তথ্য নিয়ে এবং আমি এমন একটা আম প্ল্যাটফর্মকে নেতৃত্ব দিচ্ছি যার নাম এটিএমস বা ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। যে প্রতিষ্ঠানে আইএলটিএস স্পোকেন রাইটিং এবং এটার মাধ্যমে মানুষ ইংরেজিতে দক্ষ হচ্ছে। আইএলটিএস এর স্কোরের মাধ্যমে যাচ্ছে কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং ইউরোপে বিভিন্ন জায়গায় এবং দেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার করছে এবং এই পুরো প্রসেসটা এটিএমস করছে। অর্থাৎ আইএলটিএস স্পোকেন রাইটিং, ফ্রিল্যান্সিং আবার দেশের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় ইউরোপে আ মানে যোগ্যতা অর্জন করে তারা যেতে পারছে। কেউ আবার ১০০% স্কলারশিপ চায় না। পুরোটাই করা জি হচ্ছে স্যার। এটিএমস থেকে। যা ঢাকার মালিবাগ মৌচাকে অবস্থিত। যার নাম এটিএমস হলো ট্যাগলাইনটা সততার চাদরে মোড়ানো। যেখানে সততার বাইরে কিছুই না। আশা করি পুরো সময়টা অনেকের জন্য কাজে লাগবে, অনেকের জন্য অনেক তথ্যবহুল হবে, অনেকের জন্য অনেক কিছু জীবনটাই এখানে। আজকে বলব যে যারা তথ্য জানে না, শুধু অর্থ নিয়ে বসে আছে, এর চেয়ে বোকামি হতে পারে না। অনেকে আজকে যদি আমার কাছে আজকে ভদ্রলোক একজন আসলেন। উনি ভাবছিলেন যে আচ্ছা, কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে চলে যাবেন। যখন আচ্ছা, আমার কাছে শুনলেন যে ওয়ার্ক পারমিট ব্যাপারটাতেই কানাডাতে নাই। মানে স্টুডেন্ট ভিসায় গেলেই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আচ্ছা, ইমিগ্রেশন গেলেই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। কিন্তু ওয়ার্ক পারমিট নামে আলাদা কোনো ভিসা নাই। মানে এই দেশ থেকে হয় না সাধারণত। তো এই ভদ্রলোক কি করেছে, উনি বহুদিন বিভিন্নভাবে চেষ্টা করেছে। আচ্ছা, উনি প্রায় ২০০১ সাল থেকে চেষ্টা করছে বিভিন্নভাবে যাওয়ার জন্য। এখানে প্রতারিত হচ্ছে, ওখানে প্রতারিত হচ্ছে, বহু টাকা নষ্ট করেছে। এবং তার কিছুদিন আগে রিসেন্টলি তাকে বলেছিল যে কানাডা যাবে, ঠিক আছে। ওই দিয়ে আফগানিস্তান হয়ে যাবে। জি স্যার। আফগানিস্তান হয়ে সেখান থেকে কোন মাধ্যমে তাকে কন্ট্যাক্ট করছে, বডি কন্ট্যাক্ট করে চলে যাবে। আবার বলি এবং সেখানে যেতে পারেনি। আজকে তার সন্তানকে নিয়ে আসছে, ভর্তি করে দিছে। তার সন্তানের মাধ্যমে সে তার আশা পূরণ করতে চায়। যোগ্যতা অর্জন করতে হবে। কারণ উনার যোগ্যতা ছিল না। এজন্য বললাম যাদের যোগ্যতা নাই তারা যেন চেষ্টা না করেন। এবং এটলিস্ট একটা জেনে তো যান। কথা বলে যান। রাইট। আমার সাথে কথা বলতে গেলে, তথ্য নিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। এটা বলেই জি দিচ্ছি স্যার। আগামীকালকেও ঢাকার মালিবাগ মৌচাকে এটিএমস যে প্রতিষ্ঠানটা যেটা সততার চাদর মোড়ানো, সেখানে আমি ইনশাআল্লাহ বিনা পয়সায় সময় দেব বিকাল ৩:৩০ থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত। বিনা পয়সায় দিচ্ছি। এই সময়ের মধ্যে আপনারা তথ্যগুলো জেনে যান আপনার জন্য, আপনার সন্তানের জন্য বা আপনার ভাই-বোনের কারো জন্য। অথবা আপনার স্ত্রীর জন্য বা আপনার অন্য কারো জন্য বা নিজের প্রয়োজনে, হ্যাঁ, আপনি এটা করুন। কালকে নিয়ে আসুন, আসুন, দেখুন এবং যারা এবার অটো পাস করেছে তাদের কিভাবে তারা যাবে কানাডাতে, কিভাবে অস্ট্রেলিয়া জি যাবে, স্যার। কিভাবে তারা স্বপ্ন করবে। এবং আরেকটু বলে রাখি, এই ২০২১ সালে ৩ টা বিসিএস এর প্রিলি হবে ইনশাআল্লাহ। জি ৩ স্যার। টা বিসিএস এর প্রিলি। এবং এই ২০২১ সালে হচ্ছে আ ৪১, ৪২, ৪৩ তম বিসিএস এর প্রিলি হবে এই একই বছরে ২০২১ সালে। এটা তো একটা বিরল ঘটনা মনে হয়। গত ৫০ বছরে এই যে ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। তো আমি বলব জি। যে এটা একটা বড় ঘটনা। যারা করতে চায় তাদের ইনিশিয়েটিভ গ্রহণ হতে হবে। সবকিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তার আগে বলে নিই, আগামীকালকে যারা আমার সাথে ঢাকার মালিবাগ মৌচাকে দেখা করতে চান সরাসরি, তার জন্য বলব এই নাম্বারে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিন। যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আসুন, না হলে কালকে আসবেন না, পরশুদিনের জন্য অপেক্ষা করুন। নাম্বারটা রাখুন 01318 ২২২ ৬২৯। আবার বলছি 01318 ২২২ ৬২৯।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যারা এই মুহূর্তে টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 এফএম এবং পাশাপাশি আমাদের ফেসবুক যে লাইভ রয়েছে, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/peoplesradiofm। এই জায়গাটিতে স্যারকে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার ক্যারিয়ার রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনি কমেন্ট সেকশনে ফ্রিকোয়েন্টলি আস্ক করতে পারছেন স্যারকে। আর স্যার কিন্তু অলরেডি আমাদেরকে অনেক ব্যাপারে হিন্টস দিলেন যে আজকে যে শোটি হতে যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বিসিএস নিয়ে কথা বলছেন এবং আমি স্যারের সাথে অ্যাড করতে চাই, অলরেডি 42তম বিসিএস বিশেষের কিন্তু ডেট পাবলিশড হয়ে গিয়েছে। 26 তারিখ সম্ভবত হচ্ছে এক্সাম। 26 ফেব্রুয়ারি। জি স্যার। সো আজকের ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার যারা এই মুহূর্তে জয়েন করে আছেন, যেভাবে আমাদেরকে প্রশ্নটি করবেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে। টেক্সট করার ওইটি একদম সিম্পল, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হচ্ছে PR স্পেস আপনার নাম, লোকেশন আর আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, অথবা চাইলে আমাদের ফ্যান পেজে আপনি প্রশ্নটি করতে পারছেন। সো আজকের শোটি যেই প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে জাহেদ স্যার টেক্সট করেছেন অলরেডি। তিনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? আমি জাহেদ, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আমি 2016-তে এসএসসি এবং 2018-তে এইচএসসি পাস করেছি। স্যার আমি ইংলিশে বেশি ভালো না বললে চলে যে স্যার আমি এখন বাংলা ফার্স্ট ইয়ারের পড়ছি, বাংলা ফার্স্ট ইয়ারে পড়ছি। আর স্যার আমি এখন কি করব, এমন একটি প্রশ্ন করেছে স্যার। আচ্ছা, তুমি বাংলা নিয়ে অনার্স পড়ছো, ফার্স্ট ইয়ারে আছো। জি স্যার। এটা তোমার কোনো অন্যায় না, এটা কোনো অপরাধ না। প্রথম Right. কথা হলো এটা, বাংলা পড়ছো এটা অনেক ভালো। কিন্তু তোমার হয়তো জানা নাই যে বাংলা পড়েও, বাংলাতে অনার্স মাস্টার্স করেও কানাডাতে যাওয়া যায়। তোমার তো জি স্যার। ধারণাই নাই বাংলাতে অনার্স মাস্টার্স করে ইউরোপে যাওয়া যায়, সুইডেনে যাওয়া যায়। তোমার তো জি স্যার। ধারণাই নাই বাংলাতে অনার্স মাস্টার্স করে ইউকেতে, লন্ডনে যাওয়া যায়, অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। তোমার তো ধারণাই নাই বাংলাতে অনার্স মাস্টার্স করে স্পেশাল বিসিএস থেকে শুরু করে যে কোনো বিসিএস ক্যাডার হওয়া যায়, রাইট। এমনকি ফরেন ক্যাডারও হওয়া যায়। তো এইটা বললাম তোমার ধারণা নাই, হতে হবে ইংলিশে ভালো না, তুখোড়। জি স্যার। ভালো হলে কিচ্ছু হবে না, কিছুই হবে না। ভালো হলে মোটামুটি কোনোভাবে একটা পিয়নের চাকরি হয়, একটা কেরানির চাকরি সর্বোচ্চ হতে পারে, সর্বোচ্চ মিড লেভেলে যেতে পারে, অথবা একটা অপদার্থ হওয়া যায়, আর কিছু হয় না। ভালো হইও না, নাহলে কিছুই হইও না, মানে অ্যাটলিস্ট ভালো হইও না, হও তুখোড়, না হলে কিছু হইও না। তার থেকে চুপচাপ থাকো। হ্যাঁ, এই যেটা বলবো যে যা পারো সেটা নিয়েই করো, কিন্তু ইংলিশে এগোয় না, ইংলিশে পড়ো না, যদি তুমি তুখোড় হওয়ার চিন্তা না করো। কারণ মোটামুটি ইংলিশ এখন সবাই জানে। এই বাংলাদেশে এখন ফেসবুক চালায় না এরকম সংখ্যাই কম আছে। জি স্যার। তুমি দেখো, আমি তো দেখি যে ফেসবুক চালাচ্ছে তাদের সংখ্যা কেমন। এমনকি কৃষক, সেও ফেসবুক চালাচ্ছে। কৃষক, সেও জি একটা স্যার। স্মার্টফোন ব্যবহার করছে। সেও তার অবসর সময়টা কাটাচ্ছে ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে। তাও আমি এবার বলবো যে আমি তো কয়েকদিন আগে একটু অবাকই হলাম, কৃষকদের মধ্যে বেশ কিছু ব্যক্তি তারা লিঙ্কডইনে প্রোফাইল করে, জি লিঙ্কডইন। স্যার। তো এটা তো জাতা ব্যাপার না। তো আমি বলবো সেই বাংলাদেশে আছো, তুমি মোটামুটি ইংলিশ জানলে কিছুই হবে না। এখন হইতে হবে তোমাকে তুখোড়, নাহলে কিচ্ছু হয় না, ইংলিশ শিখো না। তুখোড় হওয়ার জন্য কি করতে হবে, তোমাকে লেভেল 1 করতে হবে, লেভেল 2 করতে হবে। এটিএম সিনেমা লেভেল 1, 50,000 ভোকাবুলারি এখানে সাজানো। টেন্স থেকে শুরু করে যেটা দরকার সেটুকু, লেভেল 1 এটুকু। এবং তারপর 6টা বই। লেভেল 2-তে বিসিএস এর ইংলিশ কোয়ালিফাই করার মতো যোগ্যতা অর্জন করে দেওয়া হয়, বিসিএস এর ইংলিশ। এরপর জি স্যার। আইএলটিএস ইন্টারন্যাশনাল পর্যায়ে, যাতে তুমি শুধুমাত্র এই দেশে না, একটা মানে যার মাতৃভাষা ইংলিশ তার সাথে টক্কর দিতে পারো, জি সেটা। স্যার। এইটা করার পরে তাকে ফোনেটিক্স, ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ, এই 4টা যদি কেউ করে, 1 বছর সময় দেয় এবং সে যদি এর পাশাপাশি ফ্রিল্যান্সিং কোর্স করে, আমি একটু কথা দিচ্ছি ইনশাল্লাহ তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। জি সে স্যার। বেকার থাকতে পারে না, অসম্ভব হবে। সে যদি বেকার থাকে এটা অসম্ভব ব্যাপার হবে। এটা আমাদের পৃথিবীতে আছে 7ম আশ্চর্য না? জি স্যার। তার বেকার থাকা হবে 8ম আশ্চর্য ইনশাল্লাহ। অনেকে বলে না বেকার আছে, এটা আছে, আমার এত লক্ষ বেকার, এত লক্ষ এটা, কিছুই থাকা সম্ভবই না। বেকারত্বকে ধুয়ে মুছে ফেলতে চাই ইনশাল্লাহ। বেকারত্বকে চাকরিচ্যুত করতে চাই, বেকারত্বকে বিলীন করতে চাই ইনশাল্লাহ। আপনি বলতে পারেন, অনেকে স্যার আপনি তো প্রধানমন্ত্রী না। আমি প্রধানমন্ত্রীও না, কোনো মন্ত্রীও না, কিন্তু আমি যে কাজ করছি তাতে এই দেশের কল্যাণে অনেক কাজ করছি। প্রত্যেকের হালাল ইনকামের ব্যবস্থার জন্য আমি পরামর্শ দিচ্ছি এবং আমার কথা শুনো, জি স্যার। সফল হতে যাচ্ছ। আর তার আগে বলবো,
যার যার ধর্ম তার কাছে, তবে একদম সকালে দিনটা শুরু করতে হবে, একদম আর্লি মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং। এবং সেটা কি করতে হবে? সকালে প্রার্থনা থাকে, প্রত্যেক ধর্মেরই দেখবা প্রার্থনা থাকে। সেখানে সকালে তুমি একদম প্রত্যুষে ওঠো, তারপর তোমার দিনটা শুরু করো, ঘুমাবে না এরপরে। আরেকটা কথা, মুসলিমদের জন্য তো একটা সহজ ব্যাপার, ফজরের নামাজটা পড়তেই হবে এবং তারপর দিনটা শুরু করো। জি স্যার। আচ্ছা, এটা তো ধর্মীয় ব্যাপার, আপনি কেন বলছেন না? পড়তে হবে তোমাকে। সফল হতে চাও, তুমি আমার কথা শোনো, মানো, ইনশাল্লাহ তুমি সফল হতে যাচ্ছ। না হলে তুমি ঘ্যান ঘ্যান করছো, এটা ওটা করছো, তোমার হচ্ছে না, তোমার সফলতা আসছে না, তুমি বলছো তুমি কান্নাকাটি করছো, কোনো লাভ নাই। প্রথম কাজটা করতে হবে, ফজর নামাজটা পড়ে দিনটা শুরু করো। কালকে শুরু করো, আজকের ঈশান নামাজটা না পড়ে না, আজকের ঈশান নামাজটা পড়বে, তারপরে ফজর নামাজটা কালকে শুরু করবে। অনেকে মনে করে কাল থেকে শুরু করবো, পরশু থেকে শুরু করবো, আগামী সপ্তাহ থেকে শুরু করবো, কোনোদিন শুরু জি করা স্যার। হয় না, দেখবা শুরু করাই হয় না। এভাবে অনেকে গাফেল হয়ে মারা যাচ্ছে। রাইট। হ্যাঁ, তাই না? তুমি এটা যদি মেনে চলো, ইনশাল্লাহ এরপর ইংলিশে তুখর হও, তোমার সফলতা শুধু সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। ইটস আ ম্যাটার অফ টাইম, নাথিং এলস, এন্ড আই উইল রাইট। শো ইউ উইল বি সাকসেসফুল, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অনেকগুলো প্রশ্ন আসা শুরু করে দিয়েছে, সবগুলো প্রশ্নই আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন স্যার সেখান থেকে আমি পিক করতে যাচ্ছি রাইট নাও, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিশরীয় নরেন তিনি প্রশ্ন করেছেন যে স্যার সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে অনার্স করা বেশি ভালো? অটোপাস, সে হচ্ছে অটোপাস স্যার, একটা কমেন্টে র্যান্ডমলি লিখেছে, একটু ব্যাপারে জানাবেন স্যার। আচ্ছা, কোন সাবজেক্ট নিয়ে সায়েন্সে অনার্স পড়লে ভালো হয়? অনার্স পড়তে চাচ্ছে, অনার্স পড়তে চাচ্ছ? বিএসসি আহ, করতে যাচ্ছে স্যার। হ্যাঁ, বিএসসি করতে যাচ্ছ, কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না। মানে তুমি সায়েন্সে যদি পড়তে চাও, ভালো কিছু হওয়ার কথা না। মানে এখন আমি কেন বললাম যে সবার জন্য বলছি না, আমি নিজেও সায়েন্স থেকে, আমি কিন্তু একটা বিএসসি ইঞ্জিনিয়ার, আমি সিএসসি। একজন এমবিএ, আমি পরে শিফট করেছি। দেশের বাইরে যখন পড়তে যাই, তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটাতেই কিছু করবো। পরে দেখলাম যে না, যা ভালো লাগে না তা জোর করে পড়া যায় না। হ্যাঁ, পাশ করেছি, এর চেষ্টা করেছি, পরে শিফট করলাম, মানে একদম সুইচ করেছি। তারপরে এমবিএ করলাম, তাও আবার এইচআরএম এর উপরে, এটা মেজর করে। এবং আচ্ছা। আমি একটা অল্প বয়সেই বলবো যে, তখন আমি যখন দেশে আসি, তখন আমার বয়স কত হবে, হয়তো 23 বছর বয়স হবে। তখন একসঙ্গে প্রায় 8টা জবের অফার পেয়েছি, একসঙ্গে। ওয়াও। তো 2 মাসের মধ্যে। এবং আমি প্রায় মনে হয় 28 বা 30টা জায়গায় আমি নিজে সিভি ড্রপ করেছিলাম। 12টা আচ্ছা। জায়গাতে কল আসলো, 8টা জায়গায় সিলেকশন পেলাম। তো আমি বললাম যে আমি কোনো রেফারেন্স ছাড়া, কোনো রেফারেন্স, কারোর কোনো রেফারেন্স আমি দিই নাই। শুধু রেফারেন্স দিতে হয়েছিল সিভিতে। একজন আমাকে, একজন এইচআর কর্মকর্তা, উনি আমাদের বললেন যে আপনার সিভিতে তো রেফারেন্সই দেন নাই। আচ্ছা। সিভিতে রেফারেন্স দিতে হয়। রাইট স্যার। তা আমি বললাম যে এটা তো একটা আছে, কিন্তু আমার এই মুহূর্তে ভালো কোনো রেফারেন্স নাই, এজন্য দিই নাই। তো আচ্ছা। উনি বললেন তুমি খারাপটাই দাও। আমি বললাম তাহলে আমার বাবাকে দিলে হবে? বলছে বাবা তো বাবাই, তো সেটা তো আমি তার চেয়ে আর কাকে দিব? তখন উনি বলছেন যে মানে রেফারেন্স তো থাকা দরকার। আমার বললাম, দরকার নাই, যদি আমার যোগ্যতায় যদি কিছু হয় তাহলে হবে, কারণ রেফারেন্স দিতে চাচ্ছি না। এটুকু আমি এনশিওর করছি আমি সৎ। আমি প্রথমে বললাম যে এটুকু আমি এনশিওর করছি আমি সৎ। আমাকে যেখানে দিবেন আমি সৎ থাকবো ইনশাল্লাহ, এটা হলো প্রথম কথা। বলে নিজেরটা নিজেই তুমি বলছো কেন? আগে আমাদেরকে বিচার করতে, আমি তো, আপনি জানেন তো না, আমাকে তো বলতে হবে যে আমি কেমন। রাইট। হয়তো আপনাকে আমার এটা জানতে হলে আপনার অনেক দিন লাগতো। আমি আগের থেকেই জানাচ্ছি আমি সৎ। আমাকে দিয়ে ওই হারাম খাওয়া যাবে না। আমি কোনোদিন আমার সামনে রেখে দিলেও কিছু করব না। আমাকে অ্যাকাউন্টস এর যদি আপনি রেখে দেন, পুরো টাকা পয়সা রেখে দেন, আমার দ্বারা কিছু সম্ভব না। এটা কেন জি স্যার। বলছি? যে এখন যাদেরকে বলব, কয়েকদিন আগে LinkedIn এ একটা দেখলাম, তোমাকে একটু জানাই। ওর অ্যান্সারটা দিচ্ছি, তার আগে বলি। LinkedIn এ দেখলাম কি জানো? একজন আ ৮০ র ঊর্ধ্ব বয়স, হ্যাঁ? আচ্ছা। তো এইরকম একজন বয়সী একজন ব্যক্তি, উনি বলছে জীবন ছায়ানে এসে ওনার জীবনের একটা বড় সময় উনি এমনকি ৭৫ বছর পর্যন্ত বিভিন্ন কর্পোরেটে উনি ট্রেনিং নিয়েছেন। এখন ওনার বয়স হয়তো ৮২-৮৩ হবে। এই বয়সে এখন কিছুই করেন না। তো আচ্ছা। এখন উনি বাসায় আছেন, তো লেখালেখি করেন, মানে ভালো লাগে না এইজন্য লেখালেখি করেন, এটা ওটা করেন। উনি বলছেন মৃত্যুর প্রহর গুনছি। তবে এটুকু বলব, যদি আমার এই কর্পোরেট জীবনের প্রায় উনার এই ৫০ বছর, এই ৫০ বছরের উনার এই কর্পোরেট জীবনে উনি যদি কিছু বলতে চান, তো একটা কোন পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, সেই পরামর্শটা কি জানো? তুমি অবাক হবে। ৩ টা কথা। আচ্ছা। তার মধ্যে ১ম টা বলেছেন, তুমি কর্পোরেটে সফল হতে চাও, মাথায় রাখবে যে অনেকেই আছে অসৎ, এটা ওটা বিভিন্নভাবে করতে চায়। কিন্তু ১ম টা হচ্ছে তোমাকে সৎ হতে হবে। রাইট। ২য় টা উনি বলেছেন
সবসময় একটু টেক ফ্রেন্ডলি হতে হবে। হ্যাঁ, এবং তৃতীয়টা হচ্ছে আপডেটেড থাকতে হবে, রাইট। ইনফরমেশন জানতে হবে। এই ৩ টা জিনিস উনি বললেন, তোমরা যদি সফল হতে চাও এই ৩ টা জিনিস আঁকড়ে ধরো, তোমার যোগ্যতা সবসময় রাখবে। অর্থাৎ যোগ্যতা রাখতে হবে। সবসময় যোগ্যতাকে মানে আপগ্রেড করতে হবে সবসময়। হ্যাঁ? এবং এটা নিয়ে কম্প্রোমাইজ করতে না বলছেন। সৎ থাকতে হবে, যোগ্যতাকে আপগ্রেড করতে হবে, সবসময় আপডেটেড থাকতে হবে, টেক ফ্রেন্ডলি হতে হবে। তো এই যে ব্যাপারগুলো উনি ৩ টা যে বললেন, ওই বয়স্ক মানুষ উনি যে বললেন, তা আমার কাছে খুব ভালো লাগলো যে ৪ টা আমার কাছে মন থেকে আমার ওনার জন্য দোয়া। উনি একজন ওনার সারা জীবনের সঞ্চিত ৪ টা বাণী বলে দিয়েছেন কথা। তো আমি এইজন্য বলব যে যেখান থেকে শুনছেন তাদেরকে বলব এই মুহূর্তে আমাকে কিছুটা সময়ের জন্য তুমি তোমার ক্যারিয়ারের বস হিসেবে মানো। মেনে নাও তুমি সেটা সফল হতে যাচ্ছ। আর ওর জন্য বললে যে ও বলল যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয়, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো না। মানে তুমি যদি কি হতে চাও সেটা আমাকে বলো। রাইট। তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও তুমি সেটা আমাকে বলো। পিওর ফিজিক্স কোন কাজে লাগে বলো। পিওর ম্যাথস কোন কাজে লাগে বলো। পিওর বায়োলজি কোন কাজে লাগে বলো। পিওর জিওলজি কোন কাজে লাগে বলো। বটানি কোন কাজে লাগে বলো। কর্পোরেট জব করতে চাও, সফল হতে চাও, বিসিএস ক্যাডার হতে চাও, কোন কাজে লাগে বলো। কানাডা যেতে চাও, কোন কাজে লাগে বলো। আশা করি তুমি বুঝতে পেরেছো। তবে তুমি যদি পারো মাইক্রোবায়োলজি পড়ো, পারলে বায়োকেমিস্ট্রি পড়ো, পারলে তুমি রিসার্চের কোনো সাবজেক্ট পড়ো, তাহলে তোমার জন্য অনেক লাভ আছে। এই যে এখন করোনা আসলো, তাদের জয় জয়কার। একটা সময় যাদেরকে কোনো পাত্তাই দিত না মানুষ, এখন তাদের জন্য সবকিছু। ডাক্তারও রাইট। তাদের উপর করার জন্য ওয়েট করে। তারা কি বানাচ্ছেন, ভ্যাকসিন করে বানাচ্ছেন, কোন উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, এটার জন্য ডাক্তাররা এখন ফিজিশিয়ানরা অপেক্ষা করছেন। এখন তাদের চাইতে মানে ফিজিশিয়ানদের চাইতেও তারা উপরে চলে গেছেন। কেন? তাদের রিসার্চের উপর সবকিছু ডিপেন্ড করছে। তারাই বলে দিচ্ছেন এই কাজগুলো করা উচিত, এগুলো করা উচিত না। রাইট? এর সঙ্গে জি আরো স্যার। যুক্ত হলো কমিউনিটি মেডিসিন। আমি এইজন্য বলব যে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তুমি পড়তে পারো। আশা করি তুমি আমার কথাগুলো মেনে চলবে। আর যদি তুমি বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এগুলো কিচ্ছু পড়ো না। একেবারে সাধারণ সাবজেক্ট আর্টসে চলে যাও। রাষ্ট্রবিজ্ঞান পড়ো, ইসলামিক ইতিহাস পড়ো বা ইতিহাস পড়ো, সোশ্যাল ওয়ার্ক পড়ো, এগুলো পড়ো। যাতে তোমার পরীক্ষার ২-৩ দিন আগে পাস হয়ে যায়। আর বাকি সময়টা পুরোটা তুমি ইংলিশ পড়ে তুমি একদম তুখোড় হও। তোমাকে কেউ ফরেন ক্যাডার মিস করাইতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার তুমি হবেই ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যদি ৫ লক্ষ থেকে ৪০তম বিসিএসে আ ১% এ চলে আসছে প্রায়। ১% এ চলে আসছে রিটার্ন পর্যন্ত। অ্যারাউন্ড ১%। এর থেকে আবার আসবে ০.৫% এ। হ্যাঁ? তো ৫ লক্ষ থেকে আসছে মাত্র ১০,০০০। খেয়াল করো। ৫ জি থেকে স্যার। ১০,০০০ মানে সরি মানে এটা হচ্ছে 2% আছে এখন। তাই না? ১০% মানে 2% আছে। জি এখন স্যার। 2% থেকে এখন ২,৫০০ মতো নেওয়া হবে ক্যাডার, মূল ক্যাডার। মনে করো কম বেশি ২,৫০০। তাতে আসবে ০.৫%, ১% না, এর অর্ধেক। 99.5% ফেল করবে। মানে কোয়ালিফাই করবে না বিসিএস ক্যাডার হওয়ার জন্য। তাহলে জি স্যার। এখন বলো 99.5% পারবে না, 0.5% পারবে, 0.5% পারবে। সেটা কি সাধারণ হতে হবে না তুখোড় হতে হবে? অবশ্যই সাধারণ তুখোড়। হতে হবে না, তুখোড় হতেই হবে। এইজন্য বলব ভালো হইও না। হলে তুখোড় হও, না হলে কিছু হইও না। আশা করি বুঝতে পেরেছ। আমি এর জন্য জার্নিতে আমি আছি। আমি তোমাদেরকে চেষ্টা করব এটা করার জন্য। আমি নিজে বিসিএস ক্যাডারদের ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। মিনিস্ট্রি অফ ফিন্যান্সে একদম ১০তম ফিম ১০ থেকে ফিম ১৫ পর্যন্ত ৬ টা ব্যাচ আমি নিজে আমি নিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি বিসিএস ক্যাডারদের। আলহামদুলিল্লাহ। এবং আমি ২০০৯ থেকেই আ বিপিএটিসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিশন ট্রেনিং সেন্টার সেখানে বিসিএস ক্যাডারদের আ ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছি, ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার। আল্লাহর অশেষ শুকরিয়া। এবং জি বেশ স্যার। কিছু বিশ্ববিদ্যালয়ের মানে টিচারদের সেখানে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আমি যেন বলব যে যেখান থেকে শুনছেন, শুনছো, তোমাদেরকে বলি কিছুদিনের জন্য মেনে চলুন। আর যাদের বয়স একটু বেশি ৪৫ পর্যন্ত মাস্টার্স পাস, হতাশ জি হবেন না, স্যার। আপনাদের জন্য আছে ১২,৩৩,০০০ মানুষ। কানাডাতে এই ২১ সাল থেকে ২৩ সাল পর্যন্ত তারা স্থায়ী বাসিন্দা হবে। পুরো পরিবার নিয়ে। সামান্য খরচে ৩,৭২,০০০ যেটা এটিএমসি করাচ্ছে, অন্য জায়গায় অনেক জায়গায় ২০-২৫ লাখ। একেবারে ওয়ারিড হবেন না। জব ভালো না। আপনার টাকা পয়সা নাই বা আপনার সংসার চলছে না ভালো মতো। ছেলে-মেয়ে করতে পারছেন না। অথবা আপনি খুব অশান্তিতে আছেন। আপনি হয়তো সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার অথবা আরো অনেক কিছু আছে সমাজে। হয়তো আপনি বিবাহিতই না অথবা আনম্যারিড, সিঙ্গেলই আছেন সারা জীবন। অথবা আপনার অন্যান্য কোনো ইস্যুর কারণে এই সমাজ আপনার জন্য মনে হচ্ছে যে একটু পরিবর্তন দরকার। তখন আপনি চেষ্টা করুন, আমার সাথে দেখা করুন।
মাস্টার্স পাস, আইএলটিএস কোন বয়স 45 এর নিচে, ইনশাআল্লাহ কানাডা আপনি যাচ্ছেন। সবকিছু মিলে একটা নাম্বার দিচ্ছি, কথা বলুন। যেটা অবশ্যই। নিয়ে স্বপ্ন পূরণ, যেটা নিয়ে স্বপ্ন পূরণ, সেটা ইংলিশ এবং আইএলটিএস, সেটা নিয়েই আছি দীর্ঘ 18 বছর। এবং আমার এই প্রতিষ্ঠান চলছে এটিএমস, যা আপনাকে সুযোগ দেবে 2 বছর পর্যন্ত একবার ভর্তি হলে। হতেই হবে ইনশাআল্লাহ। হয়ে ছাড়বে ইনশাআল্লাহ যদি আপনি করতে চান। আমি নাম্বারটা দিচ্ছি, কথা বলুন। 01318 222 634। আবার বলছি 01318 222 634। এটা বলে রাখি, একটা বছর অনেকে এটিএমস এর অফলাইনের জন্য অপেক্ষা করছিল, প্রায় একটা বছর করোনার জি কারণে। স্যার। আমরা একটা বছর শুধু অনলাইনেই ক্লাস নিয়েছি। একটা বছর আমাদের টিচাররা অনলাইনে ক্লাস নিয়েছে। এই 15 তারিখ থেকে 15ই ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে একজন বসছে, আবার পরের চেয়ারটা খালি, তারপর একজন বসছে, পরের চেয়ারটা খালি, এভাবে করে এবং মাস্ক পরে একদম সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলছে এটিএমস এর অফলাইন ক্লাসও। অসাধারণ। সরাসরি ক্লাস ঢাকার মালিবাগ মৌচাকে। যারা সরাসরি ক্লাসের জন্য করতে চান ঢাকার মালিবাগ মৌচাকে চলে আসুন। এখানে যারা দূর থেকে আসবেন তারা ঢাকার মালিবাগে এসে এখানে এটিএমস এ আসুন, যোগাযোগ করুন, ভর্তি হন। এরপরে এখানেই ছাত্রদের জন্য ছাত্র হোস্টেলের ব্যবস্থা আছে, ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেলের ব্যবস্থা আছে। আর যারা দূরে আছেন তারা অনলাইনে করবে। অনলাইনে ঘরে বসেই করবে। অনলাইন আছে, ইনশাআল্লাহ থাকবে। অফলাইন আছে, ইনশাআল্লাহ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং গভর্নমেন্টের নিষেধাজ্ঞা থাকলে হয়তো অফলাইনের উপর থাকবে, অনলাইনে কোনোদিন থাকবে না নিষেধাজ্ঞা। আশা করি বুঝতে পেরেছেন। 01318 222 632। আবার বলছি 01318 222 632। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু আমাদেরকে অনেক কিছুই শেয়ার করলেন। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে স্যার একজনের কাছ থেকে ৩ টি সাজেশনস পেয়েছেন। সেই সাজেশনস গুলো আমাদের সাথে ফলো করেছেন। একটা হচ্ছে আপনাকে অনেক সৎ হতে হবে, আরেকটা হচ্ছে অনেক টেকনোলজি একদম অ্যাডপ্ট করার ইনটেনসিটি থাকতে হবে। আরেকটা হচ্ছে আপডেট ইনফরমেশন থাকতে হবে আপনার ভেতরে। অনেক কিছু জানার একটা ক্ষমতা থাকতে হবে। সো করোনা যেহেতু আমাদেরকে আসলে অনেক কিছু কেড়ে নিয়েছে এবং একটা ভালো একটা জিনিস দিয়েছেও। সেটা হচ্ছে কিভাবে আমরা টেকনোলজিকে ইউজ করে এই যে স্যারের সাথে আমি হচ্ছে স্যারের বাসায় বসে আছি আর আমি হচ্ছে অফিসে বসে আছি বা অন এয়ার রুমে বসে আছি। রিমোটলি দুজনের সাথে কনভারসেশন করছি, সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো আপনারাও কিন্তু খুব সিম্পলি একটা স্মার্টফোন বা হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিন্তু ঘরে বসেই অনলাইনে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারছেন। লেভেল 1, লেভেল 2 বা হচ্ছে IELTS এর যে ব্যাচগুলো আছে সেগুলোতে আপনি খুব সিম্পলি পার্টিসিপেট করতে পারছেন। এতে আসলে হেজিটেট হওয়ার কিছু নেই। আর অফলাইনের ক্লাসের ব্যাপার তো স্যার অলরেডি জানিয়ে দিয়েছেন। যারা হচ্ছে অফলাইনে ক্লাস করতে যাচ্ছেন সে ব্যাপারেও আপনি স্যারের যে গিভেন নাম্বারস গুলো আছে সেগুলোতে কন্টাক্ট করতে পারছেন। বাট রাইট নাও স্যার আরেকটি প্রশ্ন আমি নিতে চাচ্ছি। আপনি হয়তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন প্রশ্নটি। আব্বাস ইবনে আলম তিনি প্রশ্নটি করেছেন, স্যার আমেরিকাতে স্কলারশিপে আন্ডার গ্রেড করার কি কোয়ালিফিকেশনস থাকা লাগবে? আর অলিম্পিয়াডে ন্যাশনাল লেভেলে কি মেডেল থাকা লাগবে? এমন একটি মানে ম্যাথ অলিম্পিয়াডের কথা বলছি কিনা আব্বাস আমি নট শিওর। আব্বাসের কোশ্চেনটা বুঝতে পেরেছি। আমেরিকাতে আচ্ছা, যদি স্কলারশিপ নিয়ে আন্ডারগ্রেডে যেতে চাই, আন্ডারগ্রেড মানে হচ্ছে তোমার ব্যাচেলর লেভেল। তো আচ্ছা। সেক্ষেত্রে তোমার এইচএসসি যেন ইয়ার গ্যাপ খুব বেশি না হয়, এটা গুরুত্বপূর্ণ। ওকে। ইয়ার গ্যাপ 2 বছরের বেশি যেন কখনোই না হয়। এটা ফার্স্ট থিং। এরপরে তোমাকে আইএলটিএস পেতে হবে কমপক্ষে 7। আবার বলছে আইএলটিএস কমপক্ষে 7। এটা হলো আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া। নাম্বার 3 তোমার লাগবে হচ্ছে পাশাপাশি স্যাট, এসএটি। হ্যাঁ, এসএটি আচ্ছা। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট লাগবে, স্যাট 1 লাগবে। এটাতে ভালো একটা স্কোর লাগবে। এইটা 3টা যদি তুমি অ্যালাইন করতে পারো, তোমার যদি ইয়ার গ্যাপ খুব বেশি না থাকে আর জিপিএ যদি মোটামুটি 4 থাকে তাহলে চলবে। আইএলটিএস যদি 7 থাকে ইনশাআল্লাহ হবে। তার সাথে থাকতে হবে স্যাট, এসএটি। এটা হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এই 3টা মিলে এই ব্যাপারটা হলো, থাকলে ইনশাআল্লাহ তুমি আন্ডারগ্রেডে আমেরিকাতে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছ ইনশাআল্লাহ। এবং তোমার জন্য শুভকামনা। প্রথমেই এটিএমসে তোমাকে আহ্বান, প্রথমে আইএলটিএসটা শুরু করো। আইএলটিএস শুরু না করলে তোমার জন্য স্যাট কঠিন হয়ে যাবে, কারণ স্যাটের মধ্যে একটা অংশ ইংলিশ, বাকি অংশটা হচ্ছে ম্যাথস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার কিন্তু খুব ভালো মতো এক্সপ্রেস করলেন আমাদের ব্যাপারটি। স্যার আপনি প্রায় সময় একটা বিষয় বলে থাকেন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি নিয়ে প্রায় সময় আপনি একটা কথা বলে থাকেন যে কিছু লোভনীয় অফার স্প্যাম মেইল বা বিভিন্ন টেক্সটের মাধ্যমে বা হচ্ছে অ্যাডের মাধ্যমে হচ্ছে স্টুডেন্টসদের কাছে ছড়ানো হয় এবং কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে এগুলো না বুঝেই হচ্ছে এই ফাঁদে পা দিয়ে ফেলে। তেমন একটি টেক্সট আমি রাইট নাও দেখতে পাচ্ছি এবং সেই টেক্সটের অপোজিটে অনেকেই অলরেডি কমেন্ট করা স্টার্ট করে দিয়েছে যে এগুলো সম্পূর্ণ কমপ্লিটলি হচ্ছে ফেক এগুলো।
তারাই বলছে, ডিফেন্ড করছে। এটা খুব ভালো লাগছে দেখে যে তারা অলরেডি সচেতন হয়ে গিয়েছে। এবং একজন কমেন্ট এটার করেছে জন্য দেখলাম কি আমি তোকে বলি, এই সচেতনার জন্য আমি কিন্তু প্রায় 18 বছর কাজ করছি। জি স্যার। দীর্ঘ 18 বছর I've been fighting against all the stuff like fraud, and things like people really allure people, to let them and go to Canada or somewhere else. They don't have any qualification and all. They're doing it, and I'm fighting, been fighting for a long time and still জি fighting. স্যার। এবং আমি বলছি এই জন্য কেন, এইটার মধ্যে করছি এই জন্য আমি এই বাংলাদেশে যেটা করছি, এই দেশে আমি কোনো স্বীকৃতি পাই আর না পাই, আল্লাহর কাছে আমি স্বীকৃতি পাবো ইনশাল্লাহ। জি স্যার। কেন করছি, একটা মানুষ তুমি চিন্তা করো, 20 লক্ষ টাকা চলে গেছে, তার জীবনের সব শেষ, এবং সেটা হলো মানিকগঞ্জের একটা ছেলে, মানিকগঞ্জের 5 ভাই, তাদের সব শেষ। জি স্যার। তাদের মনে করছিল তারা যাবে আমেরিকাতে, সব শেষ। 20-40 লাখ টাকা দুই আপন ভাইয়ের কানাডা যাবে ওয়ার্ক পারমিট নিয়ে, এটা হয় না। তারপরে যখন সব শেষ হয়ে গেল, তারপর আমার কাছে জানলো যে, বললো স্যার এটা আমার কাছে বললো, বললো, আমি বললাম যে ইটস টু লেট, বিকজ তুমি তখন করো নাই। এই জন্য আমি বলি, হয়তো আজকের এই নিছক প্রোগ্রাম মনে হতে পারে এটা হচ্ছে পিপলস রেডিওর, এটা নিছক কোনো প্রোগ্রাম না। জাস্ট লেট পিপল নো, শেয়ার ইট as many as possible. Please share it as many times as it possible. কেন শেয়ার করতে বলছি, ইচ্ছা মতো শেয়ার করে মানুষকে জানাও যাতে মানুষ প্রতারণা করে তা সর্বশান্ত না করে। এটা তুমি যদি সওয়াবের উদ্দেশ্যে করো, ইনশাল্লাহ তোমার সওয়াব হবে, সদগায়ে জারিয়া হবে ইনশাল্লাহ, তুমি এটা পাবে। থ্যাংক ইউ স্যার। অলরেডি আপনি রোজিনা আক্তারের কিন্তু যে কনফিউশন ছিল সেটি কিন্তু আপনি দূর করে দিয়েছেন। অ্যাকচুয়ালি রোজিনা আক্তার লিখেছিল, আর এর বিপরীতে অনেকগুলো কমেন্ট পড়েছে, আর এবং আপনি এক্সপ্রেসও করেছেন। সো আমি আর এই প্রশ্নটি নেক্সট নিতে চাচ্ছি না। এর পরবর্তীতে যে প্রশ্নটি নিতে চাই সেটা হচ্ছে, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাহমুদুল হাসান আরিফ তিনি প্রশ্ন করছেন, স্যার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, কলেজ খুলবে ভেবে IELTS এ ভর্তি হচ্ছি না। আমি 2022 সালের জানুয়ারি ইনটেকে কানাডার কোনো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। আমার এখন কি IELTS করা উচিত হবে নাকি পরীক্ষার পরে করলে ভালো হবে? এই ব্যাপারে একটু জানাবেন স্যার। মাহমুদুল হাসান আরিফ, তোমাদেরকে আবার বলি, যারা মনে করছো যে কলেজ খুলবে এটা ওটা বিভিন্ন কিছু, আরে বাবা তুমি ভর্তি হও অনলাইনে বা অফলাইনে। যদি তুমি দেখো যে ওই সময় তুমি করতে পারছো না, তখন তুমি স্টপ করে রাখতে পারবে, তোমাকে তার পে করতে হবে না। আবার যখন হবে তখন তুমি আবার শুরু করতে পারবে। এমনকি তুমি অর্ধেক করে আবার বাকি অর্ধেকটা পরে করতে পারবে, আবার এমনকি 1/3 করে আবার পরে একটু কিছুটা করে আবার পরে একটু করতে পারবে, আবার পরে চাইলে পুরোটা পরে করতে পারবে। অর্থাৎ তুমি তো ভর্তি হয়ে শুরু করো, বইগুলো তোমার থাকছে। যদি তোমার এরকম কোনো অবস্টাকল চলে আসে, তুমি এই মুহূর্তে অ্যাটেন্ড করতে পারছো না, স্টপ করে রাখো, নোটিফাই করলেই তো স্টপ হয়ে যায়। এবং তারপরে আবার যখন শুরু করতে চাও তখন তো আবার শুরু করা যাবে, আবার তো ভর্তি হওয়া লাগবে না। আমাদের এখানে তো 1 বছর এভাবে সুযোগ দেওয়া হয়। এই 1 বছর যদি কেউ চায় 2 বছর পরে করবে, সেটাও সুযোগ আছে। মানে স্টপ করে রাখা যায় 2 বছর পর্যন্ত। আচ্ছা। তাহলে তুমি কেন মনে করছো, তাহলে তুমি কেন শুরু করে তুমি জানবে না, তুমি অর্ধেক হলেও তো শেষ হবে, তো সেটা তুমি জি কেন স্যার। করবে না? যেহেতু প্রেশার মনে হয়, তখন তোমাকে আমরা বলা, আমাদের এখানে অপশনই তো আছে, তুমি স্টপ করে রেখে তুমি পরের বছরে করো, বা তুমি রাইট। 6 মাস পরে করো, 1 বছর পরে করো, এমনকি 2 বছর পরে করার সুযোগ আছে। বাট এখন যতটুকু সময় আছে সেটা তো সাধন হবে না। এতগুলো বই তোমাকে তো কমপ্লিট করতে হবে, এতগুলো ভোকাবুলারি তোমাকে তো কমপ্লিট করতে হবে। সুতরাং আমি বলবো, ডোন্ট স্টার্ট লেট, স্টার্ট রাইট নাও। মানে আমি সবসময় বলি, ডোন্ট স্টার্ট লেট, স্টার্ট রাইট নাও। কারণ এটিএমস এই সুযোগ দিচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠান যেটা করে, একবার তুমি ভর্তি হলে মেয়াদ শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাদের এখানে মেয়াদই তো দেওয়া আছে 2 বছর। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার সাজেশনস গুলোর জন্য। আর ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আসা শুরু করে দিয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন আমি রাইট নাও নিতে যাচ্ছি, যেটা হচ্ছে অলরেডি আমাদের কাছে চলে এসেছে। স্নিগ্ধা রহমান তিনি প্রশ্ন করেছেন, স্যার IELTS করতে আর ফ্রিল্যান্সিং করতে কত টাকা লাগে, এমন একটি প্রশ্ন করেছে। শ্রীধর, আমাকে একটু বলছি, এই অ্যান্সার দেওয়ার আগে বলছি, করোনার আগে যারা এটিএমস এ ভর্তি হয়েছিল, করোনার আচ্ছা। কারণে তো সরকার বন্ধ করতে বললো, তখন সব বন্ধ। তো তার আগে অনেকেই ভর্তি হয়েছিল, কারো মিড অবস্থায় ছিল, কারো মাত্র শুরু হয়ে বন্ধ হয়ে গেছে, এই প্রায় 1 বছর। এই 1 বছর পরে কিন্তু আবার তাদের আবার শুরু হবে, জি স্যার। আবার তাদের হবে, আবার সব ক্লাস যা যা পায়নি সব পাবে ইনশাল্লাহ। শুধু তারা ধৈর্য ধরেছে, এটাই যথেষ্ট। কিন্তু তাদের উপকারটা কি হয়েছে, তারা বই নিয়ে কিন্তু বাসায় পড়ার সুযোগ পেয়েছে। যে জিনিসগুলো নিজে পড়তে হবে সেটা কিন্তু তারা পড়তে পেরেছে, কারণ একটা স্পেসিফিক গাইডলাইন পেয়েছে তারা, এরপর পড়া শুরু করেছে, বাসায় তারা পড়ছে। এবং আমাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে যে, একজন আমাকে এটা বলছে, আলহামদুলিল্লাহ করোনার কারণে সে বাসায় বসে পড়তে পারলো অনেক। হ্যাঁ,
এবং তুমি জি, জানো যে 50,000 ভোকাবুলারি কে পড়ে দেবে? তাকেই পড়তে হবে। এই যে জি এখানে স্যার। 5,000 বাক্য কে পড়বে? তাকেই পড়তে হবে। তো এই সুযোগটা তারা পাচ্ছে। এজন্য বললাম যে করোনার আগে যারা এটিএমস এ ভর্তি হয়েছে তাদের শেষ হয়নি। আবার তাদের ফুল শেষ করা হবে। পুরোটা শেষ করা হবে। এমনকি যদি কেউ চায় পুরোটা করতে আবার মানে ১ম থেকে পুরোটা, তাও দেওয়া হচ্ছে সুযোগ। পুরোটাই তাদের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ এটাতে সমস্যা নাই। যারা অনলাইনে করেছে তাদের শেষ হয়ে গেছে। আর যারা অনলাইন জি, করতে পারেনি, বসেছিল, অপেক্ষা করছিল তাদের আবার হবে ইনশাআল্লাহ। এটিএমস এ কখনোই কারোর হক মানে কখনো তাদের হক বঞ্চিত করা হয় না। এটা সবচেয়ে জি গুরুত্বপূর্ণ। স্যার। আমি যতদিন বেঁচে আছি এটা থাকবে এবং আমি চাই এটা ন্যায্যভাবে তাদেরকে করতে। তারা ন্যায্যভাবে যা পায় সব পাবে। এমনকি যা পায় না তাও দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরেকটি প্রশ্ন আমি রাইট নাও নিতে চাচ্ছি, সেটা তো আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আব্বাস ইবনে আলম তিনি লিখেছেন, স্যার এটিএমস এর কি রেকর্ডেড ক্লাস আছে? থাকলে কতগুলো আছে? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুটি প্রশ্ন স্যার একসাথে করি। আহমেদ মাহফুজ তিনি প্রশ্ন করেছেন, চায়নাতে ফুল স্কলারশিপ পেতে কি ইকুইপমেন্ট লাগবে স্যার? সম্ভবত পেপার ওয়ার্ক এর কথা বলছেন। আহমেদ মাহফুজ তুমি কি পাস, কি করেছো, তোমার সিজিপিএ কবে, কত পাস করেছো, এগুলো না জানলে আন্দাজে কোনো কথা বললো, এটা কেমন কথা? ইকুইপমেন্ট জি কেমন স্যার। লাগবে? কিছু লাগবে না ইকুইপমেন্ট। তুমি ছোট ছোট তোমার জানো আবার কমেন্ট লেখো। এটা তো কোনো কোশ্চেনই হলো না। জি স্যার। জানাতে কেমন লাগবে? তোমার কি আছে সেটা বলো। কি লাগবে তো অনেক কিছুই তো লাগবে। তোমার কোন যোগ্যতা আছে সেটা তো তুমি জানাবে। না জানলে তুমি আন্দাজে কেন বলছো? এটা কি আসলে এটা দালালের চক্র না তো? আল্লাহ তোমাকে বলি আল্লাহ তোমাদেরকে আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের বোঝার তৌফিক দান করুক। যে জি এটিএমস স্যার। এমন একটা জায়গা যেখানে টাকার বস্তা রাখলে কেউ নিবে না। এজন্য তুমি ভেগ কোয়েশ্চেন করো না। হইলে বলবো যে হওয়ার সম্ভাবনা আছে, না হলে জীবনেও না। না বলতে পারি এবং আমাদের এখানে এটিএমস এ তুমি দেখো, আসো যার যোগ্যতা নাই কখনো কোনো ফাইল নিবে না। এটা বলে রাখছি। এজন্য তুমি ভয়েড কোয়েশ্চেন করো না। কি লাগে সেটা, তোমার কি আছে সেটা আগে বলো। কত সালে পাস করেছো, কি পাস করেছো, কত সিজিপিএ আছে সেটা বলো বা জিপিএ আছে। এটা বলো। আরেকটা কোয়েশ্চেন ছিল ওটা একটু ভুলে গেছি। ওটা কি ছিল যেন? রেকর্ডেড ক্লাসের কি কোনো ক্লাস। ব্যবস্থা আছে কিনা? রেকর্ডেড ক্লাস দরকার নাই। ইম্পোর্টেন্ট প্রশ্ন স্যার। এই মুহূর্তে যারা আছে তাদের প্রত্যেকে একটা গুড নিউজ দিচ্ছি। যারা আমাকে শুনছে, যতদূর পর্যন্ত আপনার কণ্ঠ আমার কণ্ঠ যাচ্ছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার। আবার বলছি ইউটিউবে যান এখন এই মুহূর্তে। পরে না এখন। এমবি না থাকলে এমবি কিনুন। কিনে ইউটিউবে যান। লিখুন এটিএম স্যার। ইউটিউবে যান। ওখানে সার্চ করুন এটিএম একটা স্পেস দিয়ে লিখুন স্যার SIR এটিএম স্যার। লেখার পরে দেখবেন আমার ওখানে একটা চলে আসবে, চ্যানেলটা চলে আসবে। সাবস্ক্রাইব করুন। 114টা ভিডিও আছে ইংলিশ এবং ক্যারিয়ার নিয়ে। 114টা। তো এই 114টা ভিডিও আপনার কি উপকার হবে না? ইনশাল্লাহ হবে। তো ওইখানে রেকর্ডেড ক্লাস আছে কিনা? রেকর্ডেড ওখানে তো রেকর্ডেড করেই আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমার অ্যান্সারটা তুমি পেয়েছো। আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি যারা এখন সরাসরি আইএলটিএস করতে চায় এটিএমসে, যারা সরাসরি স্পোকেন করতে চায় এটিএমসে, যারা সরাসরি লেভেল 2 করতে চায় এবং যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য বলে অফলাইন ক্লাস যেহেতু শুরু হয়েছে আমি একটু আজকে তাদেরকে জানাচ্ছি যে কবে হবে। শিডিউলটা দিয়ে দিচ্ছি। অফলাইনে শিডিউল অর্থাৎ সরাসরি ঢাকার মালিবাগ মৌচাকে এসে যে ক্লাসগুলো স্বাস্থ্যবিধি মেনে। আজকে তো হচ্ছে 17 তারিখ, কালকে 18 তারিখ, জি স্যার। 18 ফেব্রুয়ারি। তো কালকে ইনশাল্লাহ উম সরাসরি ব্যাচ হবে আইএলটিএস এর। কালকে সরাসরি আইএলটিএস এর ক্লাস আছে, কালকে সরাসরি লেভেল 2 আছে, কালকে সরাসরি লেভেল 1 নাই কালকে। কালকে সরাসরি আইএলটিএস এর ১ম ক্লাস, কালকে সরাসরি রাইটিং এর ১ম ক্লাস অর্থাৎ লেভেল 2 এর ১ম ক্লাস অফলাইনে জি সরাসরি। স্যার। ঢাকার মালিবাগে যারা এসে করতে পারবে তাদের জন্য দিচ্ছি এটা। আর যারা অনলাইনে করবে তাদের জন্য বলছি ২০ তারিখে অনলাইনের আইএলটিএস এর ১ম ব্যাচ, আইএলটিএস এর ১ম ক্লাস একটা নতুন ব্যাচের। তাহলে কালকে হচ্ছে অফলাইনের, কালকে সরাসরি হচ্ছে সন্ধ্যা ৭টায় আইএলস এবং কালকেই বিকেল ৫টায় হচ্ছে লেভেল 2 এই আগামীকালকে। আর যারা সরাসরি করতে চায় লেভেল 1 তাদের জন্য ২০ তারিখে। এবার চলে আসে ২০ তারিখে হবে অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করবে। অনলাইনে ঘরে বসে করতে হলে আগামী ২০ তারিখে ২০শে ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত ঘরে বসে অনলাইনে কোর্স করার ব্যবস্থা এটিএমস এর। এটা অনলাইনে। আর অনলাইনে হচ্ছে ২০ তারিখে আছে লেভেল 1 এবং ২০ তারিখে আছে লেভেল 2। তার মানে ২০ তারিখে লেভেল 1, লেভেল 2 এবং ২০ তারিখে সবগুলো কোর্স আইএলটিএস লেভেল 1, লেভেল 2 ঘরে বসে অনলাইনে রাত ৯টা থেকে 10:30। এই যে বললাম অফলাইন এবং অনলাইন সবগুলো, এটার জন্য যারা অনলাইনে করতে চান তারা অনলাইনে করবেন।
যারা অফলাইনে করতেছেন তাদের জন্য নাম্বার দিচ্ছি, 2টা নাম্বার দিচ্ছি। প্রথমে দিচ্ছি অফলাইন সরাসরি, এই নাম্বারে একটু কথা বলে দেখুন সিট আছে কিনা। 01318 222 634। আবার বলছি 01318 222 634। এবার দিচ্ছে অনলাইনে, যারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটিএমস এর কোর্স করতে চান এবং তাদের বাসায় বই চলে যাবে। অনলাইন হলো 20 তারিখে, তার জন্য আজকে এখন কথা বলে দেখুন সিট আছে কিনা। আইএলটিএস স্পোকেন রাইটিং এর জন্য 01318 222 646। আবার বলছি 01318 222 646। একদম শেষে আমার ব্যক্তিগত নাম্বারটা দিব ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। অলরেডি আপনি যখন ব্যাচের কথা বলছিলেন যে কবে থেকে স্টার্ট হবে, বেশ কয়েকটি প্রশ্ন দেখলাম স্যার, যে রিলেভেন্ট প্রশ্ন। একটার সাথে আরেকটা রিলেশন রয়েছে। প্রশ্নগুলো হচ্ছে যে স্যার অনলাইনে ক্লাস করতে মানে কত টাকা ফি দিতে হবে? আরেকটা প্রশ্ন দেখতে পেলাম যে অনলাইন থেকে কি অফলাইনে এক্সচেঞ্জ করা যাবে কিনা? এই ধরনের প্রশ্নগুলো বেশি দেখতে পাচ্ছিলাম। যদি ইন শর্টে স্যার একটু যদি বলতেন যে কবে থেকে এটিএমস অনলাইন। একটাকে প্রথমে বলে নিই, এটিএমস খুব ফ্লেক্সিবল। জি স্যার। ফ্লেক্সিবল কেন? খুব একটা মানে মানবিক একটা প্রতিষ্ঠান। মানবিক জি স্যার। প্রতিষ্ঠান মানে যদিও অনলাইনটা পুরোটা অনলাইনেই করতে হয়, অফলাইনটা পুরোটা অফলাইনে করতে হয়। কিন্তু অনেক সময় আছে কি সে এখন সেখানে নাই। জি ঢাকাতে স্যার। ছিল, ট্রান্সফার হয়ে গেছে। তখন আমরা জি কি স্যার। করি? অফলাইন থেকে অনলাইনে শিফট করে দিই। তার জি স্যার। বাসা ছিল ঢাকায়, এখন সে অন্য জায়গায় চলে গেছে। তখন আমরা কি অনলাইন থেকে অফলাইন করে দিই। আবার সে ঢাকার বাইরে ছিল, এখন সে চলে আসছে। জি তো স্যার। তখন আমরা কি করি? অনলাইনে ছিল কিন্তু আগে, চিটাগংয়ে ছিল। কিন্তু এখন ঢাকায় সে শিফট করছে বা ঢাকার আশেপাশে আসছে। সে করতে পারছে। তখন আমরা কি করি? সে অফলাইনে শিফট করে দিচ্ছি, তার চাহিদা থাকলে। আবার অনেকে জি ঢাকায়ই আছে, আগে অফলাইন করতে, করতে সময় পাচ্ছে না। তখন আমরা তাকে কি করছি? সময় পাচ্ছে না। তখন আমরা কি করি? অনলাইন থেকে অফলাইন শিফট করে দিই বা অফলাইন থেকে অনলাইন শিফট করে দিচ্ছি। তুমি জানো জি অনেকেই অফলাইনেই করতেন। কিন্তু এখন সময় পাচ্ছেন না। যেমন আমি বেশ কয়েকজনের কথা বলি, কয়েকজন আম আ নারী অফিসার, তারা খুব বড় কর্মকর্তা। তারা এত জি স্যার। ব্যস্ত, হ্যাঁ? ওই ভদ্র মহিলারা তারা করতে পারছেন না এখন। তারা এখন সরাসরি আসতে পারছেন না। সন্ধ্যা ৭ টায় আমাদের লাস্ট ব্যাচ অফলাইনে, অর্থাৎ সরাসরি। তো উনি বললেন যে ওনার জন্য ভালো হয় বাসায় বসে ঠিক একদম খুব রিল্যাক্স করে সবকিছু শেষের পরে রাত ৯টা থেকে ১০:৩০টার জন্য ভালো হয়। তা আমি তখন আমরা জি কি স্যার। করেছি? সেটাই করেছি। অর্থাৎ এইভাবে আমাদের সুযোগ আছে। আরো একটা কথা বলি, অবশ্যই। ২০৮ টা মক টেস্টের সুযোগ, ৩২২ টা এক্সট্রা ক্লাসের সুযোগ, এত কিছু। এরপরেও না হলে আমরা বাড়িয়ে দিই। তাহলে কেন বলো? হবে না কেন? জি হতেই স্যার। হবে ইনশাআল্লাহ। কেন তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না? কেনই বা আপনার আসবে না? কেন কানাডা যেতে পারবেন না? ইনশাআল্লাহ সবকিছু হবে। এখন জমি-টমি বিক্রি করা লাগবে না। আগে যোগ্যতা অর্জন, তারপরে বিনা পয়সায় প্রসেসিং হয় এটিএমস এ। স্টুডেন্ট ভিসার জন্য কিছুই দিতে হয় না। যদি ভিসা হয় তাহলে সামান্য একটা সার্ভিস চার্জ, না হলে কোনো টাকা পয়সা দিতে হয় না। জি অর্থাৎ স্যার। কানাডার ভিসা না হলে কিছুই দিতে হবে না। ইউরোপের ভিসা, সুইডেনের ভিসা না হলে কিছুই দিতে হবে না। ইউকের ভিসা না হলে কিছুই দিতে হবে না। আশা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ ভিসাও হবে। যোগ্যতা অর্জন করুন, ভিসা ইনশাআল্লাহ হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেকগুলো প্রশ্ন আসা শুরু করে দিয়েছে। প্রশ্নগুলো খুবই ইম্পোর্টেন্ট মনে হচ্ছে। আপনি হয়তো একটা প্রশ্ন রাইট নাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আব্দুল্লাল মামুন প্রশ্ন করেছে যে, "স্যার আমি ডিপ্লোমা শেষ করেছি। বিএসসি পড়ার জন্য কেমন মানের প্রাইভেট ইউনিভার্সিটি প্রয়োজন ইমিগ্রেশনের জন্য? যেকোনো ভার্সিটি হলে চলবে? কখন ভালো হবে? এখন ডিপ্লোমা দিয়ে না বিসিএস দিয়ে? আর কোন সময় অপরচুনিটি বেশি?" মানে ডিপ্লোমা দিয়ে করা করা ভালো নাকি বিসিএস দিয়ে করা ভালো, এই ব্যাপারটি জানতে চাচ্ছি। অপরচুনিটি বিএসসি, কোথায় বেশি? বিএসসি দিয়ে ভালো। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ডিপ্লোমা দিয়ে কখনো ইমিগ্রেশন এপ্লাই করা যায় না। জি স্যার। আরেকটা হচ্ছে এই মুহূর্তে ইমিগ্রেশনের জন্য লাগছে মাস্টার্স। আগে অনার্সেই হতো বা ব্যাচেলর দিয়েই হতো। কিন্তু এই মুহূর্তে সাসকাচুয়ান প্রদেশ তারা মাস্টার্স চাচ্ছে। মাস্টার্স ছাড়া হচ্ছে না, পয়েন্ট আসছে না। এইজন্য এই মুহূর্তে বলব যে এখন এক্স প্রেসিডেন্টের জন্য মাস্টার্স লাগবে। কি বলে পিএনপির জন্য মাস্টার্স লাগবে। ইমিগ্রেশন মানেই এখন মাস্টার্স লাগছে। তবে যারা ইমিগ্রেশন কানাডাতে যেতে পারছে না, মাস্টার্স নাই, তারা কিন্তু যেতে পারছে সুইডেনে। কারণ সুইডেনে পুরো পরিবার নিয়েই যাওয়ার সুযোগ আছে। জি স্যার। তো এই সুযোগগুলোর জন্য আমি বলব যে আইএলটিএসটা করে রাখা দরকার, তারপর অন্য কিছু। এখনো বলেছে কোন প্রাইভেট ইউনিভার্সিটি ভালো? কোন ব্ল্যাক লিস্টেড প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে। অর্থাৎ যেটা আম সরকার অনুমোদিত না। হ্যাঁ? জি স্যার। অর্থাৎ আমি বলব ইউজিসি অ্যাপ্রুভ না। যদি ইউজিসি অ্যাপ্রুভ না থাকে তাহলে সেটাতে যেন সে ভর্তি না হয়। এটা হলো গুরুত্বপূর্ণ। তো আর যত ভালো ইউনিভার্সিটি হবে তত ভালো। হ্যাঁ, দেখেন ১ম কাতারের গুলো তো অনেক এক্সপেনসিভ। এজন্য অনেকে যেতে পারে না। কিন্তু ২য় কাতারে যেগুলো আছে বা ৩য় কাতারে যেগুলো, সেগুলোতে যেন ব্ল্যাক লিস্টেড কোনটা না হয়। ইউজিসি অ্যাপ্রুভড কিনা সেটা।
অনেক সময় কম টাকার জন্য এমন কিছু ইউনিভার্সিটিতে পড়ে যেগুলো পড়ে কোনো লাভই নাই। রাইট স্যার। হ্যাঁ, যেন আমি একটু বলেই দিচ্ছি, আবু আমেরিকা বাংলাদেশ একটা ইউনিভার্সিটি, নামই বলে দিলাম, কারণ এটা দেখলাম যে ব্ল্যাক লিস্টে পড়ে আছে। তো এরকম বেশ কিছু ইউনিভার্সিটি নাম আর বলছি না, একটা নাম বললাম কেন, এটা দেখলাম অলরেডি ব্ল্যাক লিস্টে আছে, ইউজিসি জি থেকেও স্যার। বাদ দেওয়া হয়েছে। জি তো স্যার। যখন এটা, তো এটা একটা ব্যাপার, আমাকে একজন স্টুডেন্ট বললো স্যার এখন ইউজিসি থেকেও বাদ দেওয়া, তো তার মানে এটা পড়াও যাবে না? সচেতন করা দরকার মানুষকে, জি স্যার। রাইট? তো যত ভালো তত ভালো, মানে যত উপরে র্যাঙ্কের ইউনিভার্সিটি আছে সেগুলো ভালো। এখন আরেকটা কথা, যাদের মাস্টার্স আছে বয়স 45-এর নিচে, তারা তো এখন এপ্লাই করতে পারে, কিন্তু জি কিভাবে স্যার। করবে? আইএলটিএস নাই, এই জন্য পারছে না। তো আমি বলবো যে অনেক আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, হাজব্যান্ড ওয়াইফের একজন মাস্টার্স, সে কি ট্রাই করতে পারে না? হাজব্যান্ডের নাই, ওয়াইফ জি তো স্যার। আছে, ওয়াইফের নাই, হাজব্যান্ড তো আছে। আমি তোমাকে ছোট্ট একটা গল্প বলছি। আহ, আমি অনেকগুলো গল্পের মধ্যে একটা গল্প বলছি, যার কেন বলছি, এখানে দেখো এই ভদ্রলোকের, আম, এই যে আমি দেখাচ্ছি, অনেকগুলো গল্প দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি এই বলি যে বাংলাদেশের 17 কোটি মানুষের 17 কোটি গল্প। তা একজন জি স্যার। ভদ্রলোকের নাম না, মানে বাড়ি হলো কুমিল্লা। উনি সর্বসাকুল্যে শুধু ম্যাট্রিক পাস, এসএসসি পাস, আচ্ছা। কিন্তু ভদ্রলোক এত সেন্সিবল, এত আল্লাহ তার ভাগ্যে রাখছে, উনি বিয়ে করেছেন মাস্টার্স পাস একটা ভদ্র মহিলাকে। আচ্ছা। এবং আহ, উনি যেটা করেছেন, উনি বিজনেস টিজনেস করেন, ব্যবসা ট্যাবসা করেন। তো উনি ওনার ওয়াইফকে একদিন নিয়ে আসলেন। তো আমি বললাম যে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন, বলল, স্যার আপনি বলেছেন মাস্টার্স পাস লাগবে, মাস্টার্স হলে 3,72,000 টাকায় যাওয়া যায় কানাডাতে, এই টাকা দিয়ে মাত্র 3,72,000, যেটা অনেক জায়গায় 20-30 লাখ টাকা চাই কেউ কেউ। জি স্যার। তো এটিএমসি তো মানে সততা চাদর মনে প্রতিষ্ঠান মাত্র মানে 3,72,000, আগে একটা ইসিএর খরচ সামান্য কয়েক হাজার টাকা, আর পরে একটা বিমান ভাড়া যা লাগে। তো এছাড়া এটিএমসি টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া নিষেধ। এখন জি স্যার। এইটা, তো উনি তখন বলছে স্যার আপনি বলেছেন, আমি একদিন বলেছিলাম, অনেকবারই বলেছে এই কথাটা। তো উনি একদিন শুনেছে যে যদি নিজের যোগ্যতা না থাকে তাহলে কারোর উপর ভর করে হলেও যেতে হবে। তো উনি জি আমাকে স্যার। বললেন যে স্ত্রীর চাইতে নির্ভর করে আর কাকে যায়। হ্যাঁ, তো আমি বললাম যে অবশ্যই। তো উনি বাচ্চা-কাচ্চা নিয়ে যাতে পুরো পরিবার নিয়ে যেতে পারেন, এইজন্য উনি তার ওয়াইফকে নিয়ে আসছেন এবং তাকে দিয়ে আইএলটিএস করিয়ে তার স্বপ্ন পূরণ করতে চান। পুরো পরিবার নিয়ে কানাডাতে যাওয়া। উনি কিন্তু ম্যাট্রিক পাস, জাস্ট এসএসসি, আর লেখাপড়া হয়নি। কিন্তু দেখো কি চালাকি দেখো। চালাকি মানে বলব যে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন। সেটা হচ্ছে আল্লাহ তার ভাগ্যেও লিখে রাখছেন। নাহলে তো হতো না। কারণ আমি উনাকে জিজ্ঞেস করলাম ভদ্রমহিলাকে, "আপনি কেন উনাকে বিয়ে করেন? উনি তো ম্যাট্রিক পাস। আপনি কি জানতেন?" বলছে, "হ্যাঁ, আমি আচ্ছা। জানতাম। কিন্তু তারপরেও ভালো লাগছে এবং উনার মনটা অনেক ভালো।" তো আমি বললাম যে, জি "তাহলে তো স্যার। অনেক ভালো।" কারণ মন যদি ভালো হয়, তো লেখাপড়া জানুক আর না জানুক, ভালো হাসবেন তো উনি। এটা হলো জি স্যার। সবচেয়ে বড় কথা। তো এখন স্বপ্ন দেখছেন এটা। এইজন্য বলব যারা এখনো বিয়ে তোমরা করোনি, তোমাদেরকে বলব, একটু যোগ্য দেখেই করো। শুধু গায়ের রং দেখে বিয়ে করাটা, এটা আমি বলব যে জি শুধু স্যার। গায়ের রংটাই সবকিছু না। গায়ের রাইট। রং ফর্সা হলেই যে সুন্দর এটা না। সৌন্দর্য শুধু ফর্সার মধ্যে না, যোগ্যতার মধ্যে সৌন্দর্য। রাইট। হ্যাঁ? তো এইজন্য বলব যে হ্যাঁ, তোমার যদি ফর্সা খুব পছন্দ হয় সেটা তোমার আলাদা কথা। তোমার নিজের পছন্দ, তোমার নিজের স্ত্রী, এটা তো আমার বলার অধিকার নাই। তারপরেও বলব এত সুযোগ আছে, যেমন সুইডেনে দেখো। হাসব্যান্ড ওয়াইফ এর একজন যোগ্য, একজন আইএলটিএস করতে পারছে, পুরো পরিবার যাওয়ার সুযোগ। জি ডেনমার্কে স্যার। হাসব্যান্ড ওয়াইফ এর যেকোনো একজন পুরো পরিবার যাওয়ার সুযোগ। কানাডাতে পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ একজন যেতে পারলে, মানে ইমিগ্রেশনের মাধ্যমে। এই সুযোগগুলো তো থাকবে। আর শিক্ষার অনেক দাম। তো শুধু গায়ের রং খুব বেশিদিন টেকে না, বেশিদিন থাকে না। মানুষের জি স্যার। কিন্তু এই যে আমারই এখন wrinkle পড়ে গেছে। হ্যাঁ? তো বোঝা যায় যে তাই না? এই বয়স কিন্তু বাড়লে এগুলো হয়। তো সেটা জি স্যার। এজন্য হ্যাঁ, সৌন্দর্য কিন্তু মনের মধ্যে, যোগ্যতার মধ্যে। তো এখনো যারা বিয়ে করে তোমাদেরকে একটু পরামর্শ দিব, যোগ্য দেখে বিয়ে করো। শুধু গায়ের রং সবকিছু না। আশা করি বুঝতে পেরেছ। জি আর স্যার। দেখো সে নামাজি কিনা। ২ টা জিনিস দেখো। যোগ্য দেখো, নামাজি কিনা দেখো। ইনশাআল্লাহ তুমি ঠকবে না। আশা করি তুমি বুঝতে পেরেছ। এবং অনেক সময় নিজের আবেগকে একটু কন্ট্রোল করতে হয়। সব আবেগ রাইট। তোমার যে ভালো তা না। তোমার বয়স ২৫ হয় নাই, তোমার আবেগগুলা যেগুলো আছে, তোমার পছন্দ এখন ভালো পছন্দ না। তোমার চোখ ভালো চোখ না এখন। তুমি চোখে যা দেখছো তা ভালো না। হয়তো, হয়তো এজন্য বলব, অনেক সময় কি জানো? কয়েকদিন আগে এক ঘটনা বলি তোমাকে। জি স্যার। বাবা-মা আসছেন, ছেলেকে না নিয়ে আসছেন। তো বাবা-মা আমার কাছে আসছেন পরামর্শ নিতে। আমি তো ক্যারিয়ার নিয়ে কাজ করি। তো আচ্ছা। মানুষ কিভাবে দেশের বা দেশের বাইরে করবে, ইংলিশ নিয়ে কাজ করি। কিন্তু ওই বাবা-মা আসছে, তার ছেলের
যে পাত্রী দেখছে এখানে তারা করবেন কিনা এটা আমার কাছে জিজ্ঞেস করতে আসছে। আচ্ছা। তাই আমি বললাম যে আপনারা কেন আমার কাছে মনে করেন এটা? বলছে তার ছেলে নাকি বলছে। সে আচ্ছা। লজ্জা পাচ্ছে। হ্যাঁ, সে বলল যে সে এটিএমসি স্টুডেন্ট ছিল কোনোভাবে। অনেক আগের থেকে তো আমি তো দীর্ঘ 18 বছর। বলছে এটিএম স্যারের কাছে যাও, উনি যদি বলে তাহলে করো। বলছে আমি সে রাজি। তা আমি বললাম যে দেখেন এটা তো একেবারেই ভিন্ন ব্যাপার। আপনার ছেলে জি স্যার। পাঠিয়েছে বলছে হ্যাঁ, তাদের একমাত্র ছেলে এবং তার ছেলে নাকি পাঠিয়েছে তাকে যে এটিএম স্যারের কাছে যাও। বা আমাকে ২ জনকে পাঠিয়েছে। বলে যে ওনার কাছে যদি মনে হয় যে এটা ঠিক আছে তাহলে আমাকে বলো, তাহলে আমি রাজি হই। আমি বললাম যে এটা কিন্তু ঠিক হবে না। তার পছন্দ, বলছে পছন্দ তার হয়েছে। কিন্তু তারপরেও ক্রাইটেরিয়াতে ঠিক আছে। আমি বললাম একটাই বললাম, সে তো শিক্ষিত ঠিক আছে, নামাজি কিনা একটু দেখেন। এই কথাটা বললাম, বলছে হ্যাঁ নামাজি। আমি তাহলে খুব ভালো। নামাজি যদি হয় সে এট লিস্ট বলব সে পরিবারকে ভাঙবে না। রাইট। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছুক্ষণ আগে মাস্টার্স এবং ইসিএ নিয়ে কথা বলছিলেন। তেমন একটি প্রশ্ন রাইট নাও দেখতে পাচ্ছেন আপনি হয়তো স্ক্রিনে। এমনি জসিম উদ্দিন প্রশ্ন করেছেন যে, "স্যার আপনাকে সালাম। আমি মাস্টার্স পাস করা ব্যক্তিদের কানাডা যেতে হলে কি ইসিএ পরীক্ষা দিতে হয় কি?" এমন একটি প্রশ্ন আচ্ছা, করেছেন। এসিএ কোনো পরীক্ষা না। আবার বলি, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। আবার বলছি, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে মানে এসিএ স্ট্যান্ডস ফর দিস। তো ওকে। এখন এটা হচ্ছে আম এটিএমসি প্রসেস করা হয় পুরোটাই। তো এসিএ তোমার শুধু ওই যে সার্টিফিকেট গুলো তুমি পেয়েছো, যে মাস্টার্স তুমি করেছো, এই অনার্স মাস্টার্স গুলো সেখান থেকে অ্যাক্রেডিটেড হয়ে আসতে হয়। অর্থাৎ এটা ঠিক আছে কিনা এবং কত পয়েন্ট দিবে সেটা কানাডার বিভিন্ন বডি আছে, সেই বডিগুলো করে। আমাদের এটিএমসি থেকে এই ব্যবস্থাগুলো করা হয়। যদি অন্য অনেকেই করে, এটিএমসি করে এটা। তো জি স্যার। এইটা কোনো পরীক্ষা দিতে হয় না, এই পয়েন্টটা পেতে হয়। আশা করি বুঝতে পেরেছো? সেটা জাস্ট প্রসেসের ব্যাপার। ওখানে পাঠালে ডলারে পেমেন্ট করতে হয়। তারপরে বাকি প্রসেসটা এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ। আমি তোমাকে তারপরে একটা নাম্বার দিচ্ছি, কথা বলো। ইসিএ যদি করতে চাই কেউ এটিএমসি 01318 222 600 32। আবার বলছি 01318 222 632। আমি একটু থেমে বললাম কেন? এই ব্যক্তি আবার যার নাম্বার দিলাম, উনি আবার এটাতে অভিজ্ঞ। আচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আরো কিছু প্রশ্ন আমি রাইট নাও দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে একটা প্রশ্ন নিতে চাই। আ এই প্রশ্নটা স্যার অনেকবার এসেছে। বিভিন্ন মানুষ এই প্রশ্নটা করছে। সেম প্রশ্নটা যে আ স্পিকিং এ ৩২২ টা এক্সট্রা ক্লাস দেয়া হয়। সেটা হচ্ছে কিভাবে দেয়া হয়? বিভিন্ন মানুষ এই প্রশ্নটা করেছে। স্যার এই প্রশ্নটার ব্যাপারে একটু জানাবেন। এক্সট্রা ক্লাস হচ্ছে প্রতিদিন হচ্ছে। এখন করোনার কারণে আমাদের একটু রেস্ট্রিকশন আছে। কারণ এখন আমরা করোনার একটু এই ভ্যাকসিনের প্রক্রিয়াটা চলছে। আশা করছি যে আমরা মার্চ বা এপ্রিল থেকে আমরা ইনশাআল্লাহ ওই ক্লাসগুলো দিতে পারব। প্রতিদিন হয় এটা। প্রতিদিন শিডিউল করা আছে, প্রতিদিন চলতেই থাকে। ইনশাআল্লাহ চলতে থাকবে। এটা চলতেই থাকবে। যখন যার মেয়াদ শেষ হয়েছে তখন তাদের থেকে উইথড্র করা হয়। এই হলো ব্যাপারটা। যদি কেউ তখন এপ্লাই করে যে স্যার আমি তো করলাম এতদিন পর্যন্ত ১ বছর পর্যন্ত তারপরেও হয়নি। তখন আমরা আবার তার কথাটা দেখি, যদি তার সিরিয়াসনেস দেখি তার বাড়িয়ে দিই। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরেকটি টেক্সট এসেছে স্যার। সেই টেক্সটটি রাইট নাও নিতে যাচ্ছি। টেক্সট করেছে হচ্ছে ওমর। তিনি লিখেছেন যে, "স্যার ইন্টারের পর কানাডায় পড়াশোনা করার জন্য কি আইএলটিএস ছাড়া যাওয়ার কোনো সম্ভাবনা আছে বা কোনো সুযোগ আছে?" এমন একটি প্রশ্ন করেছে। আইএলটিএস ছাড়া ভিসা হয় কাদের? খুব কম। কাদের হয়? সেটা হচ্ছে ইসিএ, অর্থাৎ জি স্যার। ইএসএল বা ফাউন্ডেশন কোর্স। যে আইএলটিএসটা ৳১৫,০০০ বাঁচানোর জন্য ওই কানাডার এই ফাঁদে অনেকে পা দেয়, জি স্যার। সেটা কি জানো? অবাক হবে। ফাউন্ডেশন কোর্স। কোন ফাউন্ডেশন কোর্স আছে ১০ মাস ধরে। আচ্ছা, এই ১০ মাসে কোনো সে ওয়ার্ক পারমিট পাবে না। অর্থাৎ আচ্ছা, যারা ফাউন্ডেশন কোর্স, যদি কখনো ভিসা হয়েও থাকে, হয় না খুব একটা, যদি কখনো হয়ে থাকে কারো, তার জি স্যার। সেক্ষেত্রে বলব ওয়ার্ক পারমিট পাবে না। এবং তাদেরকে ওই ফাউন্ডেশন কোর্সটা করতে হয় কমপক্ষে ৪ মাস, ৬ মাস বা ৮ মাস বা ১০ মাস। জি স্যার। যদি ওই ১০ মাস পরে পাস করলো না, তো আবার ১০ মাস। আচ্ছা, এখন তুমি বলো এই ১০ মাসে তার পুরো খরচটা তাকে দিতে হবে। ৳১৫,০০০ বাঁচানোর জন্য ৳১৫,০০,০০০ ব্যয় করে ফেলে। তারপরে যদি না হয় তাহলে তাদেরকে বের করে দেওয়া হয়। আচ্ছা, ওয়ার্ক পারমিট পেলেই না, কানাডা থেকে বের করে দেওয়া হয়। আবার তাকে আইএলটিএস করে যেতে হবে। আচ্ছা, তার মানে আইএলটিএস ছাড়া সুযোগ নাই। যদি কেউ কোনো প্রতিষ্ঠান পাঠিয়ে থাকে এইভাবে, মাথায় রাখতে হবে সে কিন্তু তার জীবন ধ্বংস করে ফেলল। আচ্ছা, কেন? কারণ হচ্ছে তাকে বলে না সে ওয়ার্ক পারমিট পাবে না। কারণ যাচ্ছেই তো ওয়ার্ক পারমিটের জন্য। কয়জন মানুষের এত টাকা আছে? যে ৳১৫,০০০ সেভ করার জন্য যাচ্ছে, তো ৳১৫,০০,০০০ খরচ হবে যে ওখানে। কখনো ২০,০০,০০০ খরচ হবে যদি এটা ফেল করে।
আর যে IELTS করতে লাগে 3 মাস, 4 মাস, 5 মাস, সেটা ওটা লাগে 10 মাস। আর যদি ওইটা ফেল করে, যে IELTS করতে পারে না তার জন্য ওটা আরো কঠিন। IELTS এর চেয়ে অনেক কঠিন, আমি এটুকু বলবো। এবং আমি কয়েকজনকে জানি যারা ওখান থেকে যেয়ে ফিরে চলে আসছে, তাড়িয়ে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে এত বড় সর্বনাশ জন্য আমরা না করি নিজেদেরকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার পরামর্শগুলোর জন্য। আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ইনভিজিবল একজন মানুষ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছেন, যার নামটা হচ্ছে অদৃশ্য আবির হাসান। তার প্রশ্নটি হচ্ছে, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব ডিটেলসে প্রশ্ন করেছেন যে, স্যার, আই হ্যাভ এ কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম DU affiliated college. My points are SSC 4.38 and HSC 5.00, honors CGPA 3.23 and masters 3.38. I am 29 years 1 month, but I have joined as a lecturer on 5th February 2020 in a non-MPO college through 14th NTRC exam. But there I didn't get any salary, so I gave up that job. My financial condition is very low. My family lives from hand to mouth. Now, what can I do, sir? Suggest me. আবির, তুমি তো অদৃশ্য হয়ে আছো, তোমাকে দৃশ্যমান হতে হবে। Invisible, জি স্যার। তোমাকে দৃশ্যমান হতে হবে, তোমাকে ভিজিবল হতে হবে। এবং তোমার যেটা করতে হবে, তোমার বয়স কিন্তু 29 প্লাস, এবং তুমি কিন্তু যেটা করেছো নন এমপিওতে তুমি জয়েন করেছিলে, তারপরে তারা বেতন দিচ্ছে না। তোমার পরিবার খুব কষ্টের মধ্যে আছে। আমি জানি না তুমি যেটুকু লিখছো সেটা কিন্তু মোটামুটি ইংলিশ কিন্তু খারাপ না। জি স্যার। তুমি কি জানো যে IELTS এ 7.5 পেলে তোমার এই যোগ্যতা দিয়ে তোমার 99.99% সম্ভাবনা সেটা থাকছে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কানাডাতে যাওয়া যায়। এই বাংলাদেশ থেকে তুমি ওখানকার স্থায়ী বাসিন্দা হতে পারো। এটা কি তুমি জানো? এবং সেটার জন্য খুব বেশি খরচ লাগে না। তোমার যদি এই খরচটা উঠাতে না পারো, তোমাকে যে কেউ দিবে। জি স্যার। যে কেউই দিবে। তোমাকে কত পেতে হবে বলি? IELTS এর লিসেনিং এ পেতে হবে 8, বাকিগুলোতে 7 পেতে হবে। যদি তুমি এটা করতে পারো, তোমার ইনশাআল্লাহ হবে। এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে তুমি ইমিগ্রেশন যাচ্ছ। তুমি যদি ওখানে বেকারও থাকো, তাও তুমি 1,20,000 টাকা পাচ্ছ, বেকার থাকলেও। আচ্ছা। এবং তুমি তোমার পরিবারকেও নিতে পারছো। এটা তো অনেক বড় কথা। এই বাংলাদেশে বসে স্টুডেন্ট ভিসায় না কিন্তু। তুমি ইমিগ্রেশন মানে স্থায়ী বাসিন্দা হয়ে ওখানকার নাগরিকের কাছাকাছি একটা মর্যাদা তুমি নিয়ে যাচ্ছ। এবং জি তুমি স্যার। নাগরিকের মর্যাদাও পাবে ইনশাআল্লাহ। একসময় তুমি ওখানে ইলেকশন করতেও পারবে। প্রাইম মিনিস্টার পদে দাঁড়াতেও পারবে ইনশাআল্লাহ। এত কিছু তোমার এটার মাধ্যমে তুমি কেন হাহুতাশ করছো? আমি এজন্য বলব যে এখন তোমার পরিবারের অবস্থা আছে। পরিবারকে হাল ধরার জন্য কিছু, কিছু সময় মাঝে, মাঝে খুব বেশি মানে একটু উঠে দাঁড়াতে হয়। বসে পড়লে হবে না, শুয়ে পড়লে হবে না। উঠে দাঁড়াও, আচ্ছা। মনে কনফিডেন্স রাখো, কিছু টিউশনি করা শুরু করো। এখন কিন্তু অফলাইন হচ্ছে। অলরেডি মানে ভ্যাকসিন চলে আসছে এবং ভ্যাকসিনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে, অনেকে নিয়ে দিচ্ছে। এখন চলছে। তো এই দফায় যা হবে পরে আবার তো আসবে। তো আশা করছি পুরো বাংলাদেশ সুরক্ষিত হলে, পুরো সবাই যদি সুরক্ষিত হয়, পুরো বাংলাদেশে সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। কারণ জি স্যার। অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। এখন অফলাইনে মানুষ তোমাকে নিবে। তুমি এখন যেটা করো, যে ৳৫,০০০ দিবে না তার কাছে ৳৩,০০০ করাও। জি স্যার। ৳৩,০০০ দিবে না, তাকে ৳২,০০০ করাও। তাও শুরু করো। নিজের পেটে করো, বাবা-মাকে হেল্প করো। এবং তুমি কিছু, কিছু টাকা জমিয়ে এখানে যখন IELTS এর টাকা হয়ে যাবে, তখন তুমি IELTS শুরু করো। করে নিজে সারভাইভ করো। নিজে এই তুখোড় হওয়ার চেষ্টা করো, এই স্কোরটা চেষ্টা করো। যদি স্কোরটা পেয়ে যাও, তোমার টাকা ভূতে জোগাবে ইনশাআল্লাহ। জি তোমার স্যার। টাকা তোমার এই 3,72,000 এর আগে একটা ইসি, পরে একটা এটা, এই জোগাড় হয়েই যাবে। কারণ তুমি নিশ্চিত হচ্ছ ইনশাআল্লাহ। তখন অলমোস্ট নিশ্চিত যে তোমার হচ্ছে ইনশাআল্লাহ। এখন তোমার কাছে একটা কোয়েশ্চেন, তোমার কি হেপাটাইটিস বি আছে? হেপাটাইটিস বি যদি তোমার পজিটিভ থাকে, তাহলে তুমি চেষ্টা করো না। আর যদি না থাকে, তুমি চেষ্টা করো ইনশাআল্লাহ। অন্যান্য রোগ থাকলে কোনো সমস্যা নাই। ২ টা জিনিস, একটা হচ্ছে এইচআইভি পজিটিভ, আর একটা আচ্ছা। হেপাটাইটিস বি পজিটিভ। আচ্ছা। হ্যাঁ, এই ২ টা থাকলে সাধারণত ওরা ভিসা দেয় না। এছাড়া তোর কোনো সুযোগ নেই। এমনকি তোমার প্রতিবন্ধী হলেও নিবে। আচ্ছা। প্রতিবন্ধী হলেও যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ সে যদি চোখে দেখে, কানে শুনে, বলতে পারে, তাহলেই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা লাস্ট প্রশ্ন নিতে যাচ্ছি। আজকে আর সময় আমাদের হাতে নেই। অনেকগুলো প্রশ্ন আসা শুরু করে দিয়েছে। ব্যক্তিগত নাম্বারটা আ দিয়ে দেব।
অবশ্যই, অবশ্যই স্যার। একটা প্রশ্ন আমি নিতে যাচ্ছি। এই প্রশ্নের পরে হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত নাম্বারটা দিবেন। আমি আসলে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। যদিও নামটি একটু অদ্ভুত। ১ম প্লাবন তিনি প্রশ্ন করেছেন, "স্যার আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। স্যার আমার নাম ১ম কর্মকার প্লাবন। চট্টগ্রাম থেকে বলছি। স্যার আমি ইংলিশে অনেক উইক। সেজন্য যদি আমি লেভেল 1 এবং লেভেল 2 একসাথে করতে চাই এবং অফলাইনে করতে চাই তাহলে ঢাকায় আসলে আ এসে থাকলে কি থাকার কোনো উপায় আছে? মোট কস্ট কত পড়তে পারে? আর একটু বলবেন স্যার। ধন্যবাদ আপনাকে। ১ম প্লাবন ওর নাম তো আসলে ১ম কর্মকার প্লাবন। প্লাবন। আচ্ছা, জি স্যার। নামটাই তো ঠিক আছে। ঠিক আছে নাম। আর উম প্লাবন তোমাকে বলব যে তোমার যদি লেভেল 1, লেভেল 2 একসাথে করতে চাও এবং তুমি ঢাকায় এসেই করতে চাও চিটগাং থেকে, তাহলে আমাদের এখানে ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল আছে, ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল আছে। তো আচ্ছা, ঢাকায় যতটুকু থাকা খাওয়া যা লাগে এরকম লাগে হয়তো ৳৬,০০০ মতো লাগে। থাকা খাওয়া ১ মাসের এটা লাগে। আর কোর্সে তুমি ভর্তি হতে পারছ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লেভেল 1 মাত্র ৳৫,৫০০, লেভেল 2 জি মাত্র স্যার। ৳৫,৫০০। অথচ এই কোর্স করতে কমপক্ষে ৩ মাস তো লাগে। এই জি ৩ স্যার। মাসে দেখা যায় ৳৩১৮,০০০ লেগে যায় থাকা খাওয়ার খরচটা। তো এইজন্য বলব বাহ! তুমি যদি এটা ম্যানেজ করতে পারো তাহলে তুমি ঢাকায় সরাসরি এসে অফলাইনে করো। আর যদি না ম্যানেজ করতে পারো তো ওখান থেকে তুমি ওখানে অনলাইনেই করো। তোমার বাসায় বই চলে যাবে। রাইট? আশা করি বুঝতে পেরেছ। এই তো তোমাকে বললাম। আশা করি তুমি যে অতদূর থেকে আসবে তার থেকে ওখানে চিটাগাং এ বসেই তুমি অনলাইনে ঘরে বসে করতে পারছো। একই তো ব্যাপার। অলমোস্ট এক। তারপরেও যদি তুমি চাও এখানে এই খরচটা যদি জোগাড় করতে পারো তুমি চলে আসো এখানে। অলরেডি ব্যবস্থা আছে। এখানে তুমি একটা নাম্বার দিচ্ছি কথা বলে দেখো। লেভেল 1 এর ব্যাচটা হচ্ছে আগামীকাল ২০ তারিখে অনলাইনের ব্যাচ, আগামীকাল অফলাইনের ব্যাচ সরাসরি। এবং আগামীকালের ব্যাচের ১ম ক্লাসটা হবে আবার আম ২০ তারিখেই হচ্ছে। ইয়েস। জি স্যার। আশা করি বুঝতে পারছো। একটা নাম্বার দিচ্ছি ভর্তি হওয়ার জন্য যদি সিট থাকে ভর্তি হয়ে যাও অফলাইনে বা অনলাইনে। আর যদি না থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। 01-318-222-646 আবার বলছি 01-318-222-646 এই নাম্বারটা বিজি থাকলে আরো একটা নাম্বার দিচ্ছি 01-318-222-634 আবার বলছি 01-318-222-634 সবকিছু মিলিয়ে আগামীকাল এই সবকিছু প্রশ্ন বা কিভাবে করব কি বৃত্তান্ত জানার জন্য দীর্ঘ ১৮ বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি। কালকে সরাসরি আমার সাথে কথা বলার জন্য বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত সময় পাচ্ছ বিনা পয়সায়। দেখা জি করার স্যার। সুযোগ। তো যে যেখান থেকে আসবেন তার আগে একটু এই নাম্বারে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঢাকার মালিবাগ মৌচাকে। ঢাকার মালিবাগে এসে মৌচাক মার্কেট তার ২ টা বিল্ডিং পূর্বে মেসবাহ উদ্দিন প্লাজা এটা লিফটের ৩ এটিএম যার সততার চাদর মোড়ানো। একই জায়গায় আইএলটিএস রাইটিং সবকিছু একই জায়গা থেকে ভিসা প্রসেসিং, একই জায়গা থেকে ফ্রিল্যান্সিং কোর্স করে দেশের বেকারত্ব ঘোচানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ যদি আমার কথা কেউ শোনে বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। এখন আমার ব্যক্তিগত নাম্বার দিব। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে কয়েকটা ৩ টা কথা। এবং সেটা হচ্ছে যার, যার ধর্ম তার, তার কাছে। তবে মাথায় রাখতে হবে সফল যদি হতে চাই তাহলে সকালে দিনটা শুরু করতে হবে একদম ভোরবেলায়। জি প্রত্যেক স্যার। ধর্মে বলব প্রত্যেক ধর্মে ভোরবেলায় একটা আ প্রার্থনার ব্যাপার আছে। ভোরবেলায় তার দিনটা শুরু করতে হবে। আর মুসলিমদের জন্য ৩ টা একদম স্পেসিফিক কথা। ফজর নামাজটা পড়ে দিনটা শুরু করো। ১ ওয়াক্ত নামাজ কোনো অজুহাত দেখাবে না। কোনোভাবেই ১ ওয়াক্ত নামাজ মিস করবে না। তাহলে তোমার অর্ধেক সফলতা এখানেই হয়ে গেল। ইনশাআল্লাহ। সফল হতেই যাচ্ছ তুমি। দ্বিতীয়টা হচ্ছে কখনো কষ্ট হলেও হারাম খাবে না। বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। থার্ড ওয়ান টা হচ্ছে কখনো অন্যের সমালোচনা করবে না, গীবত করবে না। জি এবার স্যার। আমার ব্যক্তিগত নাম্বার 01-712-৮০-৮১-৯৩ আবার বলছি 01-712-৮০-৮১-৯৩ আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এটিএমস এর শাখা নিতে চায়, জি স্যার। অনেক সময় আ সততার চাদর মডেল প্রতিষ্ঠানের শাখা নিয়ে তার নিজের জেলায় হয়তো চিটাগংয়ে বা সিলেটে বা নীলফামারী বা রংপুর কোনো একটা জায়গায় বা থানায়, কোনো একটা থানা যেমন গোবিন্দগঞ্জ বা সারুলিয়া বা কোনো একটা থানায় নিতে চাই, সেই থানায় সেই জেলায় নেওয়ার জন্য একটা বিশেষ নাম্বার দিচ্ছি। তারপর আরেকটা ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আ এটিএমস এর শাখা নেওয়ার জন্য যারা বিনিয়োগকারী হতে চান, উদ্যোক্তা হতে চান, তাদের জন্য নাম্বার দিচ্ছি এটিএমস এর জিএম সাহেবের 01-318-222-635 আবার বলছি 01-318-222-635 এবার আমার আরেকটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি জি স্যার। 01-612-80-81-93 আবার বলছি 01-612-80-81-93 রাজীব তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তোমার জন্য দোয়া থাকছে তুমি যেন
বিসিএস ক্যাডার হতে পারো, কারণ এই একদম। বছর 3টা বিসিএস, আমার ইচ্ছা তোমাকে একটু বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চাই। একদম আর স্যার। তাহলে আমি বলতে পারবো যে আমার সাথে আর যে করতো, আমার প্রোগ্রামটা করতো, আজকে সে রাজীব একজন বিসিএস ক্যাডার। এটা এবং যেহেতু একদম। অনেকের স্বপ্ন এই 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 পিপলস রেডিও এই প্রোগ্রামের মাধ্যমে অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। তুমি জি স্যার। একজন আরজে, একজন ভালো আরজে, তুমি একজন বিসিএস ক্যাডার হয়ে এটা প্রমাণ করতে পারো যে এই প্রোগ্রামটা সেই ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা থেকে সত্যি, সত্যি আ কিছু ইন্সপিরেশন সঞ্চয় করা যায়, যা রাইট অনেক স্যার। দূর এগিয়ে নিয়ে যায়। তো আমার ব্যক্তিগত নাম্বারও দিলাম, সবই দিলাম। একটু বলে রাখি, অন্যের উপকার করলে নিজের উপকার হয়। তো আমরা রাইট আশা স্যার। করব এই মুহূর্তে আমাদের অনেকেই ডিস্ট্রেস পিপল, অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে। যে যা পারি তা যেন আমরা নিজের থেকে তাদেরকে হেল্প করি এবং যারা এই যে লেভেল 1, লেভেল 2 করতে পারছে না, আইএলটিএস করতে পারছে না। অনেকে তো সামনেই আ অনেকে জাকাত দিবে। কিন্তু জাকাত আগেভাগেও দেওয়া যায়। একটা ছেলের যদি ভবিষ্যৎ হয়ে যায়, সে হালাল ইনকাম করতে পারে। সততার চাদর মরার প্রতিষ্ঠানে সে করতে চাচ্ছে। কিন্তু তার নাই, সামর্থ্য নাই। তো আমাদের পক্ষে তো এতটা সম্ভব না যে আমরা তার সবাইকে দিতে পারবো। এজন্য অনেক আছে জি স্যার। হৃদয়বান ব্যক্তি, তাদেরকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এটাও আপনার জন্য সারা জীবন। যতদিন সে হালাল ইনকাম করবে ততদিন এবং তার সন্তানরা যতদিন এটা করতে ভোগ করতে থাকবে, ততদিন আপনি সদকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবেন ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। পিপলস রেডিওকে ধন্যবাদ। রাদীপ তোমাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আর যারা প্রশ্ন এখনো পর্যন্ত করে যাচ্ছেন তাদেরকে বলতে চাই যে স্যার কিন্তু আবার আগামীকাল সকাল 11:30 কিন্তু সেম জায়গাটিতে চলে আসবে। সো আজকে যারা প্রশ্নের উত্তরগুলো পাননি অবশ্যই আগামীকাল সেম জায়গাটিতে আসলেই কিন্তু আপনি স্যারকে প্রশ্নগুলো করে ফেলতে পারছেন। তবে স্যারের যে ৩টা অ্যাস্থেটিক লাইনস রয়েছে সেগুলো ডেফিনিটলি ফলো করার চেষ্টা করুন যেন আপনি ভালো মনের এবং ভালো মানের একজন মানুষ হতে পারেন। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে এটিএম স্যারকে এবং আমাকে ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা থেকে। দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।